আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাও ভাইকে। ওকে, হাবিবা সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম হাবিবা। সারা সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম সারা। বনি সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম বনি। আসিফকে ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, ইলা জানাচ্ছে সবকিছু ক্লিয়ার ভাইয়া। ওকে ডান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই আমাদের আজকে পড়াশোনা। আর আবিদ জানাচ্ছে আবিদ অনেক মিস করতেছিল আমার ক্লাস, তাহলে অবশেষে চলে আসলাম। ঠিক আছে, ক্লাস শুরু হয়ে যাবে এখন। আচ্ছা, আজকে হচ্ছে আমরা তরঙ্গ ও শব্দ যে চ্যাপ্টারটা ছিল আমাদের, ঠিক আছে, চ্যাপ্টার 7, ওই চ্যাপ্টারটার মানে একবারে লাস্ট পর্যায়ে আমরা চলে যাব। একবার লাস্ট পোর্শনটা নিয়ে পড়াশোনা করবো। আজকে আমাদের পড়াশোনা মেনলি থিওরিটিক্যাল বেসড পড়াশোনাই হবে। ঠিক আছে, আজকে আমরা থিওরি নিয়ে পড়াশোনা করব, কিভাবে সিকিউ আসতে পারে বা মুখস্থ টাইপের যেসব এমসিকিউ গুলো আছে ওগুলো নিয়ে আমরা একটু টুকটাক দেখবো। আর ক্লাসটা আসলে ভালো লাগবে কারণ আজকে আমরা মেনলি কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে যে ঢোল, তবলা, বাঁশি, এগুলো নিয়ে পড়াশোনা করব। সো ক্লাসটা একটু অ্যাটেনশন দিও, তাহলেই হবে। আর এই তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকে পড়াশোনা। তো শুরু করার আগে গতদিন তো আমাদের কিছু হোমওয়ার্ক ছিল, তাই না? ওগুলো একটু দেখি। আর সেটার আগে তোমরা কি আসলে পড়াশোনা শুরু করছো কিনা? পড়াশোনা শুরু করে দিছি, তাই না? আচ্ছা, এই যে নাহিদ পড়াশোনা শুরু করে দিছে। ঠিক আছে, যাই হোক আমরা শুরু করি। আমাদের গতদিন হোমওয়ার্ক যেটা ছিল সেটা যদি আমরা একটু দেখি, ঢাকা বোর্ড 19 সালের কোশ্চেন ছিল এটা। আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক আছে, এবং 10 ডিগ্রি সেলসিয়াস যখন বৃদ্ধি পাবে তখন কুয়া থেকে পানি 1 মিটার নিচে নেমে যাবে। আচ্ছা, ভালো কথা, অনেক কিছু বলে দিছে। আমাদের বায়ুর তাপমাত্রা বর্তমানে আছে 25 ডিগ্রি সেলসিয়াস, এবং আমাদের এই যে কূপ বলে দেয়া, এখানে হচ্ছে পানি বলে দিছে। পানির কতটুকু লেয়ার, এই হাইটটা পানির 25 মিটার, এবং টোটাল যে হাইটটা সেটা কত, 100 মিটার। আচ্ছা, এখন আমাদের বলছে, জানতে চাচ্ছে যে এই তাপমাত্রা বৃদ্ধির পূর্বে এবং তাপমাত্রা বৃদ্ধির পরে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে কোনো তারতম্য বা চেঞ্জ হবে কিনা, সেটা হচ্ছে আমাদের ডিটারমাইন করতে বলছে। আমরা একটু জিনিসটা ডিটারমাইন করতে পারি কিনা সেটা একটু চেক করব। আচ্ছা, সো আমাদের শুরুতে তাপমাত্রা যেটা ছিল, শুরুতে জানি তাপমাত্রা কত ছিল, 25 ডিগ্রি। আমরা কিন্তু কতদিন দেখে আসছিলাম, তাই না? আমরা কিন্তু কখনোই এই চ্যাপ্টারে ডিগ্রি সেলসিয়াসে থাকলেও ডিগ্রি সেলসিয়াসে আমরা ইউজ করতে পারবো না। আমাদের অলওয়েজ কিসে জানি ইউজ করতে হবে, কিসে ট্রান্সফার করে ম্যাথটা করতে হবে, কেলভিনে ট্রান্সফার করে ম্যাথটা করতে হবে। কেলভিনে জানি কিভাবে ট্রান্সফার করে, এই যে এইভাবে ট্রান্সফার করে, আমরা এগুলো খুব ভালো মতো জানি, তাই না? তাহলে এই যে থিটা দিয়ে আমরা কি বুঝি? থিটা দিয়ে বুঝি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এই থিটা দিয়ে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে ইউনিটে বোঝায়। বড় হাতে টি দিয়ে কি বোঝায়? কেলভিন ইউনিটে বোঝায়। সো চুপচাপ আমরা কি করবো, 25 ডিগ্রি সেলসিয়াস বলে দিয়েছিল শুরুতে, একবার স্টার্টিং এ 25 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। ওই 25 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমরা কেলভিনে ট্রান্সফার করতে পারলাম? হ্যাঁ ভাই, এটা তো ইজি, পারাই যায়। আচ্ছা, কেলভিন ট্রান্সফার করলাম, ভালো কথা। এখন আমাদের এই চ্যাপ্টারে খুব খুব কমন একটা সূত্র ছিল, এই সূত্রটা, এটাকে আমাদের সবার মনে আছে না? দেখো তো, খুব সুন্দর মতো আমরা কিন্তু গতদিন প্র্যাকটিস করছিলাম। v1/v2 = t1/t2, এবং টিটা অবশ্যই কেলভিন ইউনিটে থাকতে হবে। সো ফার্স্টে আমরা কেলভিন ইউনিটে ট্রান্সফার করলাম, দেন এইখান থেকে অত ডিগ্রি মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত, শব্দের বেগটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত, সেটাই সূত্রের সাহায্যে খুব খুব ইজিলি বের করলাম। এবং প্রতিধ্বনি শুনতে যেই সময়টা, সেটা কি আমাদের মনে আছে না? সেই সূত্রটা কত ছিল? প্রতিধ্বনি শুনতে যে টাইমটা, সেই সূত্রটা ছিল যে এই সূত্রটা, t = 2d/v। 2d/v, ডিটা কি? ডিটা হচ্ছে এই যে এই ডিসটেন্সটা, ডিটা হচ্ছে এই ডিসটেন্সটা, যেই ডিসটেন্সটা অ্যাকচুয়ালি আমাদের সাউন্ড যেটা ক্রিয়েট হবে ওইটা বাউন্স ব্যাক করে জাস্ট আসবে যতটুকু ডিসটেন্স, ওইটাকে আমরা ডি বলি। সো প্রতিধ্বনি শুনতে যে টাইম টি, সেটা জানি। সূত্রটা কি দেখলাম আমরা মাত্র? 2d/v। সো এই সূত্রটাই আমরা ইউজ করছি, 2d/v। ভেলোসিটি ভ্যালুটা আমরা এখান থেকে খুব সুন্দর করে বের করে আনছিলাম, 344.78। তো 344.78 ইউজ করে আমরা ডিসটেন্সটা বের করলাম, মানে টাইমটা কত বের করলাম। এখন এখানে অনেকের একটা জিনিসে কনফিউশন থাকে, সেটা হচ্ছে ভাইয়া এই ডিসটেন্সটা বা এই ডিটা কিভাবে 75 আসছে, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো তো এখানে সুন্দর মতো আমাদের টোটাল ডেপটা কত ছিল? 100 মিটার। পানি কতটুকুতে আছে? 25 মিটার। এবং সাউন্ড যেটা ক্রিয়েট হবে ও কি অ্যাকচুয়ালি, দেখো তো এইখানেই পানিতেই বাধাপ্রাপ্ত হয়ে উপরে চলে আসবে না? আমরা কিন্তু এর আগে একটা ম্যাথ করছিলাম, যখন পানিতে কি হচ্ছিল, পানির মধ্যেও শব্দটা যাইতো এবং এইখানে বাউন্স ব্যাক করে উপর দিকে চলে আসতো, কারণ আমাদের পানির লেয়ারে সবকিছু গিভেন ছিল, পানিতে শব্দের বেগ কত গিভেন ছিল, সবকিছু দেয়া ছিল ওই ম্যাথে। সো এটা একটা স্পেশাল ম্যাথ। কিন্তু নর্মালি তুমি যদি একটা কুয়া মধ্যে যদি তুমি উপর থেকে একটা সাউন্ড ক্রিয়েট করো, নর্মালি কি হয় যে এই পানিতেই বাউন্স ব্যাক করে চলে আসে, ঠিক আছে? নিচ পর্যন্ত আর যায় না শব্দটা, বা যতটুকু যায় ওটা আসলে
ইগনোর করাই যায় চাইলে। সো ওই পার্টিকুলার ঢাকা বোর্ড 24-এর এই পার্টিকুলার ম্যাথে টোটালটা গিভেন ছিল, এই জন্য এখানে ইনফরমেশন গিভেন ছিল বলে আমরা করতে পারছিলাম, কিন্তু এখানে যেহেতু কোনো ইনফরমেশন গিভেনই নাই, দেয়াই নাই, সো আমরা নর্মাল নিয়মে ম্যাথটা করবো এবং এইভাবেই অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল প্রসেস মানে নর্মালি মানে কি বলবো রিয়েল লাইফে এই সিনারিওটাই আমরা দেখি, ঠিক আছে। নর্মালি এই পানিতে বাধাপ্রাপ্ত হয়ে শব্দটা আসে, কিন্তু যদি আবার পানির ইনফরমেশনগুলো গিভেন থাকে তাহলে আমরা পানিটা দিয়ে করবো, আদারওয়াইজ না। ওই ম্যাথটা একটা স্পেশাল টাইপের ম্যাথ ছিল যেটা আমরা গতদিন দেখছি। আচ্ছা, তো আমি যেখানে ছিলাম সেখানে আসি। সো টি ইজ ইকুয়াল টু 2d/v দিয়ে আমরা হচ্ছে এখানে একটা সময় বের করলাম, এবং তারপর যখন আমরা এই টেম্পারেচারটা কি করলাম, যখন আমরা টেম্পারেচারটা ইনক্রিজ করলাম 10 ডিগ্রি ইনক্রিজ করছি। 10 ডিগ্রি ইনক্রিজ করা মানে কি বলতো? আগে আমাদের টেম্পারেচার ছিল কত 25 ডিগ্রি, এখন আমাদের টেম্পারেচার হয়ে গেছে কত 35। তার মানে টি এর ভ্যালুটা কত ইউজ করবো আমরা? টি এর ভ্যালু হচ্ছে 273 প্লাস 35টা কিভাবে আসছে বুঝতে পারছি আমরা? 35টা কিভাবে আসছে, এই যে 10 ডিগ্রি বৃদ্ধি করছি, 10 ডিগ্রি বৃদ্ধি, আরে আগেই তো ছিল 25, 10 ডিগ্রি যদি বাড়াই তাহলে হয়ে গেছে কত 25 + 10 35। তাহলে এই যে 35টা এখান থেকেই আসছে, এখানে জাস্ট ওই 35টা যদি তুমি দাও, এখানে যে টি এর ভ্যালুটা পাবা সেই টি এর ভ্যালুটা চলে আসবে 308। এখানে একটু অনেকের কনফিউশন থাকতে পারে, এই জন্য ক্লিয়ার করলাম। টি এর ভ্যালু 308 দিয়ে আমরা আবার একটা ভেলোসিটি বের করলাম, এবং এখন দেখো তো আমাদের কি বলে দিয়েছিল, একটা ইনফরমেশন দেওয়া ছিল যে যদি আমাদের তাপমাত্রা 10 ডিগ্রি বাড়ে তাহলে কি হয়, পানিটা 1 মিটার নিচে নেমে যায়। এই কন্ডিশনটা আমাদের গিভেন ছিল। এখন পানি আগে ছিল 25 মিটার পর্যন্ত, এখন পানি যদি 1 মিটার নিচে নামে, তাহলে দেখো তো একটু যদি নিচে নামে 1 মিটার, আমরা একটু মনে হয় এঁকে দিলে ভালো হয় এখানে। তাহলে সেকেন্ড কেসে পানি আগে ছিল এখানে, এখন কি হয়েছে, পানি 1 মিটার নিচে নেমে গেছে। পানি যদি 1 মিটার নিচে নেমে যায় তাহলে এখানে চলে আসছে পানির লেয়ারটা, হ্যাঁ এখানে চলে আসছে। তাহলে 1 মিটার যদি নিচে নামে, আগে টোটালটা কত ছিল 25, এখন এই পানিটা কতটুকু হাইটে আছে 25 - 1 24। এখন সাউন্ডটা আবার বাউন্স ব্যাক করবে কোটটুকুতে বলো তো? সাউন্ডটা বাউন্স ব্যাক করবে কিন্তু এই যে পানিতে, যে এই যে বাউন্স ব্যাক করে চলে আসছে। তার মানে আগে আমরা এই এটুক নিতাম, সেটা হচ্ছে টোটাল 100 -25 করে এটুক পাইতাম, টোটাল 100 -25 করে এটুক পাইতাম। এখন কি করব, টোটাল 100 -24 করে যা পাবো তাই, টোটাল 100 -24 করে যা পাবো তাই। এই কাজটা আমরা এখানে করছি, টোটাল 100 -24 করে যা পাবো তাই, এবং সেটা এবার পাইলাম কত 76। সেম ভাবে জাস্ট ডি এর জায়গা আমরা 76 ইনপুট দিছি, ভেলোসিটির জায়গা 10 ডিগ্রি বাড়ায় যে ভেলোসিটিটা আসছে সেটা ইনপুট দিছি, এবং দেখলাম আয় হায় এখন তো আমাদের টাইম যেটা লাগতেছে সেটা 0.434। একটু আগে যে টাইমটা লাগছিল সেটা কত ছিল, সেটা ছিল 0.435, এখন যেটা টাইম লাগতেছে 0.434। তার মানে যদি আমরা 10 ডিগ্রি টেম্পারেচার বাড়াই দিই, পানির লেয়ার নিচে নামতেছে এবং আমাদের প্রতিধ্বনি শুনতে টাইমটাও কম লাগতেছে। সেইটাই আসলে আমাদের জাস্টিফাই করতে বলছিল বা ম্যাথমেটিক্যালি দেখাতে বলছিল। কোশ্চেনটা সুন্দর, চমৎকার, একটু বেসিক থেকে কোশ্চেনটা করা, আশা করি আমরা কোশ্চেনটা বুঝতে পারছি, এবং বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন এটা। লামিয়া বলতেছে খুব ইজি ছিল। আচ্ছা ঠিক আছে, নিহান বুঝতে পারছে। আচ্ছা তাহলে আমরা সামনের দিকে আগে। আচ্ছা সুরজি একটা সুন্দর কোশ্চেন করছে। সুরজি বলতেছে যে ভাইয়া আপনার যদি এই ডিস্টেন্সটা যদি বেড়ে যায় তাহলে তো টাইম বেশি লাগার কথা, কমন সেন্স তো আমার এইটাই বলে, তাই না? টাইম তো বেশি লাগার কথা ছিল, আগে শব্দ একটু ডিস্টেন্স যাইতো, এখন শব্দ অনেক ডিস্টেন্স যাইতেছে, তাহলে টাইম তো বেশি লাগার কথা ছিল। কিন্তু হ্যাঁ তোমার মনে হচ্ছে বেশি লাগার কথা ছিল, কিন্তু দেখো তো ডিস্টেন্সও বাড়ছে, আবার কি বেগও বাড়ছে না? আগে বেগটা কম ছিল, এখন বেগও যেহেতু বাড়তেছে, তার মানে ধুম করে সাউন্ডটা চলে আসতে পারতেছে, তার মানে টাইমটা কম লাগতেছে, এইটাই। তো দুইটা যেহেতু এখানে একসাথেই হয়েছে, সো আলটিমেটলি আমাদের দুইটা ব্যালেন্স করে দেখলাম যে না টাইমটা আসলে কম লাগতেছে আলটিমেটলি। ওকে ডান, ঠিক আছে। তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারি। আজকে আমাদের মেইন যে লেকচার, মেইন যে কথাবার্তা, সেখানে চলে যেতে পারি আমরা। সো আমরা চলে যাই। আজকে আমরা হচ্ছে সুরযুক্ত শব্দ নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? ভালো লাগবে। আর শব্দের দূষণ, এটা নিয়ে পড়াশোনা করবো। আজকে যা যা পড়াবো তা তোমরা আসলে আমার থেকে ভালোই জানো, ঠিক আছে? তো আমরা পড়াশোনা শুরু করি আমাদের P44 লেকচার সুরযুক্ত শব্দ, শব্দের দূষণ নিয়ে। ওকে, এখন সুরযুক্ত শব্দ বলতে তুমি কি বুঝো বলো? এটা তো তুমি আমার থেকে ভালো বুঝো, তাই না? সুরযুক্ত শব্দ বলতে কি? সুর তো বুঝি আমরা। সুর মানে কি? সা রে গা মা পা ধা নি সা, এই যে তোমরা সুর দিয়ে একটা গান গাইলা, এইটাই হচ্ছে সুর, সহজ ভাষায়। মানে আমরা যা বলতে সুর বলতে যা বুঝি আর কি। তো সুরযুক্ত শব্দ ফিজিক্সের ভাষায় কি বোঝায়? সুরযুক্ত শব্দ যেটা ফিজিক্সের ভাষায়, এটা কি বোঝায়? সুরযুক্ত শব্দ আসলে কি ফিজিক্সের ভাষায়? ফিজিক্সের ভাষায় সুরযুক্ত শব্দ বলবো আমরা যে আমাদের মানে সব সাউন্ডকেই কি সুর বলবো আমরা? সব সাউন্ডেই কি সুর? বা আমরা যে কোনো ভাবেই কি সুর ক্রিয়েট করতে পারি?
এবং এই সুরের মধ্যেও কি কোনো তারতম্য আছে, তারতম্য কি আছে, এটাই আমরা একটু আজকে দেখবো। হ্যাঁ, তো এই সুরযুক্ত শব্দের মধ্যে প্রথম যে কথাটা আমাদের এখানে বলা আছে যে সকল বাদ্যযন্ত্রের শব্দই হচ্ছে পর্যায়বৃত্ত কম্পন। এই কথাটা আমাদের এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। এই কথাটা আমরা একটু বুঝি আগে, তারপর হচ্ছে কথাটা মার্ক করি বা নোট করি। এখন সকল বাদ্যযন্ত্রের শব্দই হচ্ছে পর্যায়বৃত্ত কম্পন। এটা বলতে তুমি কি বুঝো? তুমি একটা গিটারের ধরো তার নিছো, তার নিয়ে তুমি কি করলে, এই যে আমার কাছে গিটারের তার, তুমি একটু টান দিয়ে ছেড়ে দিলা, দেখবে কি এটা এরকম ভাবে ভাইব্রেট করতেছে, কম্পন দিতেছে। তোমার মন চাইলো কি যে না আমি গিটার নিয়ে করবো না, আমি একটা তবলা বাজাই। ঠিক আছে, তুমি তবলা দিয়ে কি করলা, বাজানো শুরু করলা, দেখলা এই তবলার যে উপরের পোর্শনটা এটাও দেখবে এই যে এরকম ভাবে ভাইব্রেট করতেছে। তাই তো, এটা তো আমরা দেখি। তাহলে এই যে কথাটা আমরা বললাম, বা গিটার বললাম, তবলা বললাম, বা যাই বলি না কেন, এই প্রত্যেকটা সাউন্ড ক্রিয়েট করতে হইলেই, শব্দ উৎপন্ন করতে হইলেই অবশ্যই আমাদের এই পর্যায়বৃত্ত কম্পনের থ্রুতেই জিনিসটা করতে হবে। ঠিক আছে, যদি আমরা আমাদের বাদ্যযন্ত্রগুলো দেখি, এই পর্যায়বৃত্ত কম্পনের থ্রুতেই শব্দটা ক্রিয়েট হয়। আমরা এখান থেকে একটা ছোট্ট এমসিকিউ দেখলাম যে সকল বাদ্যযন্ত্রের কি শব্দটাই কোথা থেকে উৎপন্ন হয়েছে, পর্যায়বৃত্ত কম্পন থেকে উৎপন্ন হয়েছে। পর্যায়বৃত্ত কম্পন টম্পন কি জিনিস সেগুলো আমরা আগের চ্যাপ্টারেও দেখছি টুকটাক, এবং আমরা সামনেও দেখবো। ঠিক আছে, পর্যায়বৃত্ত কম্পন নিয়ে আমাদের অনেক পড়াশোনা আসছে সামনে। আচ্ছা, সুর শলাকা বা টিউনিং ফর্ক, এই জিনিসটাকে আমরা দেখছি। সেকেন্ড পয়েন্টে আসি, সুর শলাকা বা টিউনিং ফর্ক, এটাকে আমরা দেখছি। দেখলে ভালো, না দেখলে সমস্যা নাই। টিউনিং ফর্ক বা সুর শলাকা হচ্ছে অনেকটা এরকম। এটা কি করা যায়, এটা ধুম করে তুমি একটা টুক্কা দিবা, ও হচ্ছে এরকম ভাবে ভাইব্রেট করতে থাকবে। ঠিক আছে, বা সুর শলাকা চাইলে তোমরা সার্চও দিয়ে দেখতে পারো কিরকম। আবার ধরো তোমার সুর শলাকা নাই, তুমি তারপর একটা শব্দ ক্রিয়েট করতে চাচ্ছ। আমাদের বাসায় যে কাচের গ্লাসগুলো আছে, এখানেও তুমি কি করতে পারো, জোরে যদি একটা টুক্কা দাও, দেখবে ওইটাও কিন্তু একটা সাউন্ড ক্রিয়েট করে। ঠিক আছে, তাহলে এই যে আমরা বললাম একটা সুর শলাকা কি করলা, তুমি একটা জোরে এরকম টাচ করলা, টুক্কা দিলা, ও হচ্ছে যে এরকম ভাইব্রেট করে একটা সাউন্ড ক্রিয়েট করতেছে। তো টম এন্ড জেরিতে আমরা এগুলো অনেক দেখছি। তো এই সুর শলাকা হচ্ছে আমাদের এই সাউন্ড ক্রিয়েট করে থ্রু ভাইব্রেশন। কোন ভাইব্রেশন? পর্যায়বৃত্ত কম্পন। ঠিক আছে, পর্যায়বৃত্ত কম্পনের থ্রুতে। আচ্ছা, তাহলে এই সুর শলাকা কেন আমরা ইউজ করি? কারণ আমাদের এক্সপেরিমেন্টের জন্য সুনির্দিষ্ট কম্পাঙ্ক প্রয়োজন, হোক সেটা 20 হার্জ, হোক সেটা 40 হার্জ, হোক সেটা 50 হার্জ। তো এই সুর শলাকা হচ্ছে অনেক টাইপের থাকতে পারে। এই সুর শলাকা শুধুমাত্র 20 হার্জের কম্পনি ক্রিয়েট করবে, এই সুর শলাকা খালি 50 হার্জের কম্পনি ক্রিয়েট করবে, মানে এরকম হচ্ছে কাস্টমাইজ। ঠিক আছে, তো সুর শলাকা আমরা নর্মালি এক্সপেরিমেন্টের পারপাজে ইউজ করি, এবং এক একটা সুর শলাকার কম্পাঙ্ক এক এক রকম থাকে। ওকে, ডান। আচ্ছা, তারপর হচ্ছে এই যে সুরযুক্ত, এটাও তুমি বাসা চাইলে এক্সপ্লেন করতে পারো। দেখবে পানির মধ্যে তুমি মানে এই গ্লাসের মধ্যে হালকা একটু পানি নিয়ে টুং টুং টুং, মানে একটা চামচ দিয়ে এরকম বাজাইলা, তুমি আরেকটু পানি নিলা, আবার একটা এরকম টোক্কা দিলা, দেখবে আয় হ্যাঁ শব্দ তো চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার খালি অবস্থায় আরেকটা বাড়ি দিলা, দেখলে আয় হ্যাঁ আর শব্দ তো আরো চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এইটাও কিন্তু তুমি পানি দিয়ে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বললাম আর কি। পানি দিয়ে তুমি কি করতে পারো, পানির লেয়ার মানে পানি বেশি দিচ্ছ কম দিচ্ছ এটার উপর বেস করে তুমি তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ফেলতে পারো। আর সুর শলাকা হচ্ছে ফিক্সড। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি তুমি চাইলে যদি এখনই এক্সপ্লেন করতে চাও এখনই করতে পারো। আর সুর শলাকা বা টিউনিং ফর্ক তুমি চাইলে বাজার থেকে কিনে আনতে পারো অর্ডার দিয়ে। সো ওইখানে তুমি দেখবা মানে লেখা থাকে যে 20 হার্জ, 40 হার্জ, 50 হার্জ, এরকম কাস্টমাইজ করে আমরা দেখতে পারি আর কি। ঠিক আছে, ওমর খুব বেশি এই যে গ্লাস নিয়ে মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করে, ওমর খুব ভালো লাগে ওমরের। আচ্ছা, আর নোভা হচ্ছে টম এন্ড জেরির কথাটা বলার পর সে চিনতে পারছে, এই টিউনিং ফর্ক তো আমি দেখছি, এর আগে নাকি চিনিই নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম সাইফুর হচ্ছে এবার ফিজিক্সে 99 পাইছে। এই তো সাইফুর হচ্ছে একটা লেভেলে চলে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে 100-তে 100, তাই না? আমরা 99 পাইছে, আমাদের টার্গেট আর একটু বাড়াইতে হবে, 100-এ 100। ওকে, ডান। তাহলে আমরা সামনের দিকে এখন আগাইতে পারি। আমাদের সামনের কথাটা কি বলা আছে, যে সুনির্দিষ্ট কম্পাঙ্কে, এটা বুঝাইছি আমরা। একাধিক তরঙ্গের উপরিপাতন ঘটিয়ে শব্দকে সুরলা করে তোলা হয়। ঠিক আছে, সুরযুক্ত শব্দে। এখন উপরিপাতন কথাটার সাথে অনেকে আবার পরিচিত না, যে উপরিপাতন কি জিনিস। উপরিপাতন জিনিসটা কি? ধরলাম এখানে একটা শব্দ ক্রিয়েট হয়েছে, শব্দ তো এরকম ওয়েভ, তাই না, তরঙ্গ আকারে যায়, সেটা আমরা জানি। তুমি কি করছো, তুমি আরেকটা শব্দ ক্রিয়েট করছো এই জায়গাতে তুমি আরেকটা দিলা, ধরলাম এইটা তুমি আরেকটা সাউন্ড ক্রিয়েট করলাম। ঠিক আছে, এই যে আরেকটা সাউন্ডেরও তো এরকম আছে, ওয়েভলেন্থ আছে। সো আরেকটা সাউন্ড তুমি ক্রিয়েট করলা। দেখো তো এই যে একটা আরেকটা এই জায়গায় যে কি হয়ে গেছে বলো তো? এইটা যদি মানে পরে ব্লু কালার দিয়ে যেটা আঁকলাম, এটা যদি 10 হয়, আগেটা যদি 5 হয়, এখানে কি দুইটা মিলায়, এই যে আর এই যে দুইটা মিলায় কি অনেক বেশি একটা হাই পেয়ে গেল না তুমি, ওয়েভ?
ওয়েভের মানে বিস্তারটা পেয়ে গেল না, অনেক বেশি বড়টা। মানে এটা ছিল আগে এইদিকে, এইটাও অ্যাড হয়েছে, দুইটা অ্যাড হয়ে কি মানে উপরিপাতন, মানে একজন ছিলই আর আলটিমেটলি জিনিসটা ইনক্রিজ করছে, ডিক্রিজও করতে পারে যদি অপোজিট দিকে হয়। তাহলে যে উপরিপাতন ঘটায় আসলে কি করতে পারি আমরা, সুরেলা করে ফেলতে পারি। এখানে যে টার্মটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপরিপাতন, ঠিক আছে। এখানে অনেকগুলা এমসিকিউর অপশন দিবে যে আমরা সুরযুক্ত শব্দে কি করতে পারি, কিভাবে আমরা সুরযুক্ত শব্দগুলোকে সুরেলা করতে পারি। উপরিপাতন একটা অপশন থাকবে আর বাকিগুলো অন্যান্য অপশন থাকবে, তুমি কোনটা দাগাবা। উপরিপাতন, উপরিপাতন বলতে কি বোঝায় ভাইকে বুঝাইতে পারছি। আবার ওয়ান সেকেন্ড আমরা উপরিপাতন বলতে জাস্ট কিছুই না, আগে একটা তরঙ্গ ছিল, সে চুপচাপ একাই ছিল, মানে একটা সাউন্ড তুমি ক্রিয়েট করে রাখছিলা, এখন তুমি এর উপর আইসে আবার একটা সাউন্ড ক্রিয়েট করবা। তাহলে এর উপর আইসে তুমি আবার একটা সাউন্ড ক্রিয়েট করলা, যেটা ধরলাম কটটুক, যেটা ধরলাম যে এই এরকম ওয়েভলেন্থের একটা সাউন্ড তুমি ক্রিয়েট করছো। এখন দেখো তো আগে যেটা ছিল ওটা যদি আমরা বিস্তার মাপতাম, বিস্তার ছিল ধরলাম 2 মিটার, আর এখন যেটা সেটা বিস্তার ধরলাম আমরা 1 মিটার। তাহলে 2 আর 1, 2 তো আগেই ছিল, এখন 1 এসে অ্যাড হয়েছে ওর সাথে, তার মানে কি বিস্তার আরো বেড়ে গেছে না, 2 যোগ 1 3 হয়ে গেছে না। সেইটাই আমি বলতেছি উপরিপাতন জাস্ট কিছুই না, একটার উপর মানে আরেকটা জাস্ট সাম হওয়া, ঠিক আছে। উপরিপাতন নেগেটিভও হইতে পারে, 2 - 1 একও হইতে পারে, সেটা উল্টা গেছে, সেটাও আমি একটু দেখাই ফেলি। এই যে এরকম ভাবে ধরো একটা সাউন্ড আসেই, তুমি কি করলা, তুমি অপোজিট দিকে একটা দিলা, তো অপোজিট দিকে ধরলাম এই যে এইভাবে দিলাম, আমি এইভাবে দিলাম। তাহলে দেখো তো এখন কি অপোজিট ডিরেকশনে না, এবং আলটিমেটলি নেট এই যে উপরটা যদি উপরের দিকে থাকে যোগ, এটা বিয়োগ, সো আলটিমেটলি এখানে 2 - 1 1 হয়ে যাবে, আর এখানে 2 + 1 3 হয়ে যাবে। সো এটা আমরা একটু ডিপ কথাবার্তা বললাম, এগুলা তোমরা অটোমেটিকলি যখন একটু উপরে ক্লাসে যাবা ইন্টার দিকে তখন খুব ভালো মতো বুঝতে পারবা। আপাতত জাস্ট ফোকাস করো এই উপরিপাতন ওয়ার্ডটার উপরে, হ্যাঁ, উপরিপাতন ওয়ার্ডটার উপরে। ওকে ওকে ডান, ঠিক আছে। তারপর আসি আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে আমাদের সবচেয়ে বেশি এমসিকিউ আসে, এই যে এই পার্টটা থেকে। এখানে কি কথা বলতেছে, এখানে কথা বলতেছে সেটা হচ্ছে যে সুরেলা শব্দ তৈরির জন্য ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলোকে মোটামুটি কয় ভাগে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে এই মানে ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, 3 ভাগে। কি ভাগে আমরা একটু যদি দেখি, প্রথমটা হচ্ছে তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র। তার দিয়ে কোনগুলো তৈরি হয় বলো, আমি কিছুই দেখতেছি না এখন। তার দিয়ে তুমি কোন বাদ্যযন্ত্র দেখছো যেগুলো তার আছে ভিতরে, বলো তো। তুমি কি বাঁশি দেখছো, বাঁশির মধ্যে কি তার থাকে? বাঁশি খুলে দেখো তো তার পাবা কিনা। না, তার দিয়ে তুমি কোনটা দেখছো, তুমি দেখছো গিটার, এই যে গিটারে হচ্ছে তার থাকে। তুমি কি দেখতে পারো, ভায়োলিন দেখতে পারো, ভায়োলিনে কি থাকে, ওয়্যার থাকে, তার থাকে, ঠিক আছে। তাহলে এই যে গিটার দেখছি আমরা, বেহালা দেখছি, সেতার দেখছি, একতারাও দেখছো না তুমি, এই যে একতারে তো কি থাকে আমাদের, এই তার থাকে। তার মানে তার যুক্ত দিয়ে কোনগুলো, এগুলো আমাদের এমসিকিউ অপশনে থাকবে। একতারা, তারপর কি হইতে পারে, বেহালা, সেতার, তাই না, এগুলো আমরা দেখছি। আচ্ছা, তারপর হচ্ছে বায়ু প্রবাহ দিয়ে কোনগুলো থাকতে পারে বলতো। বায়ু প্রবাহ মানে কি, মানে বায়ু ফ্লো করে তুমি যে বাদ্যযন্ত্রগুলো বাজাও, তুমি কোনগুলা বাজাও বায়ু প্রবাহ দিয়ে, তুমি একটু বলো তো। তুমি কি বাঁশি বাজাও না, বাঁশি বায়ু প্রবাহ থ্রুতে, তার মানে এটা একটা অপশন হতে পারে বাঁশি। আবার একটা অপশন হতে পারে কি হারমোনিয়ামে কি করতে হয় বলতো, এই যে তুমি বাজাচ্ছ কিন্তু সামনে দিয়ে দেখবে এই যে এই সামনে থেকে একটা এরকম আনা লাগে প্লাস ছেড়ে দেওয়া লাগে, এটা কি করে, এটা হচ্ছে ফ্লো দেয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মানে বাতাসের প্রবাহটা মেনটেন করে। ওকে ডান। তারপর হচ্ছে আমাদের কি হতে পারে, আঘাত দিয়ে তুমি শব্দ ক্রিয়েট করতে পারো। আঘাত দিয়ে কোন শব্দ ক্রিয়েট করো বলো তো, তুমি আঘাত দিয়ে হিট করে, কোনটা হিট করে তুমি কি করো, হিট করে তুমি ঢোল বাজাইতে পারো, ঢোল। আবার কি তুমি তবলা, তাই না, তাক ধিন ধিন তাক, এই যে তবলাও বাজিতে পারো। তাহলে এই যে ঢোল বাজিতে পারো অথবা তবলাও এখানে বাজানো যেতে পারে। আচ্ছা, তাহলে এই যে আমাদের যতগুলো অপশন আমরা দেখলাম, ঢোল, তবলা কি দিয়ে, আঘাত দিয়ে, বাঁশি, হারমোনিয়াম, বায়ু প্রবাহ থ্রুতে, একতারা, বেহালা, সেতার, এগুলো কি দিয়ে, এগুলো হচ্ছে তার দিয়ে। সেইখান থেকে আমাদের বা গিটারও থাকতে পারে এখানে তার দিয়ে। তাহলে এই যে এখান থেকে আমাদের এমসিকিউ আসবে। হ্যাঁ, একটু পরে আমরা আজকে আমাদের অনেকগুলো কুইজ, প্রত্যেকটা কুইজ আমি যেন সবার কারেক্টনেস দেখতে পাই। আচ্ছা, এখানে আবার মমশ্রী, সে সবই পারে, সেতার, হারমোনিয়াম, তবলা, গিটার সবকিছু সে বাজাতে পারে, যাক ভালো। আচ্ছা ভালো। ফেরদৌসের বাসায় বেহালা আছে। ওকে পুষ্পিতা হচ্ছে হারমোনিয়াম শিখতেছে। আচ্ছা যাক ভালো। তাহলে আমরা একটু সামনের দিকে আগে। তাহলে আমরা কি এই যে স্লাইড পুরোটাই হচ্ছে আমাদের এমসিকিউ বেসড, এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসবে। আমি আবারও বারবার বলতেছি, কতগুলো ওয়ার্ড আমি মার্ক করে দিছি, এই ওয়ার্ড যেন ভুল না হয়। একটু পর আমরা অনেকগুলো পোল কুইজ সলভ করব, এখান থেকেই কোশ্চেনগুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর বর্তমানে কি হয় বলো, বর্তমানে কিন্তু যে ড্রামস যেটা, ওটা কিন্তু ইলেকট্রিক লেভেলে চলে গেছে, তাই না, ইলেকট্রিক্যাল ড্রামস পাওয়াই যায়। তুমি কি করতেছো, জাস্ট ওই যে তোমার ইলেকট্রিক যেই ইয়াগুলো থাকে, ড্রামসের যেই পয়েন্টগুলো থাকে, ওইখানেই তুমি জাস্ট এই তোমার ড্রামস্টিক যেগুলো, ওগুলো নিলেই ধুমধাম বাজতেছে। এই যে বর্তমানে অ্যাকচুয়ালি কি হয়ে গেছে, বর্তমানে যে ইলেকট্রিক
ইলেকট্রনিক্স যন্ত্র, ঠিক আছে, ইউজ করে অ্যাকচুয়ালি এখন বর্তমানে সুরেলা শব্দ তৈরি করা যাচ্ছে। আগের মতো এখন আর ওরকম মানে ম্যানুয়াল যে ড্রামস্টিক বা ওই টাইপের ওগুলা এখন আস্তে আস্তে উঠে যায়, ইলেকট্রিকের দিকে আমরা চলে যাচ্ছি। ওকে ওকে ডান, ঠিক আছে। মির্জা গালিব হচ্ছে টিউনিং ফর্ক ব্যবহার করছে, যাক ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা অনেক অনেক মিউজিক্যাল ব্যাপার স্যাপার শিখে যাচ্ছি। আজকে আমরা ফিজিক্স থেকে বেশি সারে গামা পাধা নিসা শিখবো। আচ্ছা তাহলে সামনে আগে আমরা, তাহলে আমাদের এই সুরযুক্ত শব্দের মধ্যে কি কি থাকতে পারে? সুরযুক্ত শব্দের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আমাদের সিকিউ এর ক নাম্বারে আসে। হ্যাঁ, সৃজনশীলের ক নাম্বারে আমাদের এখান থেকে কোশ্চেন আসার টেন্ডেন্সি অনেক বেশি। তো কি কি টাইপের কোশ্চেন আসতে পারে বা এগুলো কি জিনিস, সেগুলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি। প্রথমে আসি আমরা তীব্রতা। প্রথম টার্মটা হচ্ছে তীব্রতা, পরের টার্মটা হচ্ছে তীক্ষ্ণতা, পরের টার্মটা হচ্ছে টিম্বার। তিনটা কথা বললাম, তীব্রতা, তীক্ষ্ণতা, টিম্বার। ঠিক আছে, তিনটা নিয়ে কনফিউশন এক্সট্রিম লেভেলে হবে। পরীক্ষা হলে তোমার কাছে সবই মনে হবে তীব্রতা, পরীক্ষা হলে তোমার কাছে মনে হবে সবই তীক্ষ্ণতা, তোমার কাছে মনে হবে সবই টিম্বার। তো আমরা একটু আলাদা আলাদা করেই পড়বো, আলাদা আলাদা করেই পড়বো। তীব্রতা এখানে অনেক কথা বলা আছে, আমরা আগে একটু দেখি তীব্রতা বলতে কি বুঝায়। তীব্রতা বলতে কি বুঝায়? ঠিক আছে, ধরো তুমি তীব্রতা কিছুই বুঝো না, কিন্তু তুমি বুঝো এই যে আমি বললাম হাই কি অবস্থা কেমন আছো, এই যে একটা কথা বললাম এবং আমি এই কথাটা আবার বলবো হাই কি অবস্থা কেমন আছো। তাহলে এই যে আমি জোরে একবার বললাম আর আস্তে একবার বললাম, তাই না? হ্যালো, আর জোরে একবার বললাম হ্যালো। তাহলে এই যে জোরে বললাম আস্তে বললাম, বলতো কোনটা তীব্র বেশি? তীব্রতা বেশি কোনটার? তীব্রতা বেশি কোনটার? এই তো ওমর বুঝে ফেলছে, মৃদুলা বুঝে ফেলছে, এই তো। তাহলে এই যে জোরে যে বললাম এইটাই তো বেশি তীব্র, তাই না? একবার বললাম হ্যালো, একবার হ্যালো, তাহলে জোরে বললাম এইটাই তীব্রতা। এখন এটা তো ফিজিক্সের কোনো ব্যাপার স্যাপার আছে, ফিজিক্সের ডেফিনেশন দেওয়া হয়েছে তীব্রতা বলতে। আমরা একটা সুন্দর একটা ছবি আঁকবো, আমি আবার বলি আমি ছবি টবি আঁকতে পারতে পারি না, তারপর ধরলাম আমরা একটা ছবি আঁকতেছি, ঠিক আছে? তাহলে এইখানে ধরলাম আমাদের একটা সাউন্ড বক্স আছে, এখানে একটা সাউন্ড বক্স আছে, ধরলাম এই যে আমাদের সাউন্ড বক্স, এই যে আমাদের সাউন্ড বক্স, এটা হচ্ছে বিট দিচ্ছে যে আশপাশ দিয়ে এই যে সাউন্ড, অনেক সাউন্ড শোনা যাচ্ছে আশপাশ দিয়ে, ঠিক আছে? মানে সাউন্ড ক্রিয়েট হচ্ছে আর কি, ঠিক আছে? বিয়ে বাড়িতে যে সাউন্ডগুলো ক্রিয়েট হয় ওই টাইপের সাউন্ড ক্রিয়েট হচ্ছে। তাহলে এই যে সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে, তুমি কি করছো? তুমি হচ্ছে এত কিছু বুঝো না, তুমি সামনে একটা পৃষ্ঠা ধরে রাখছো, একটা পেজ ধরে রাখছো, বা হোয়াটএভার যাই ধরে রাখো না কেন, একটা এ ক্ষেত্রফল বিশিষ্ট কিছু একটা তুমি ধরে রাখছো। এটা ক্ষেত্রফল কত বললাম আমরা? এ ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফল কত? এরিয়া কত এটার ক্ষেত্রফল বা এরিয়াটা কত? এরিয়াটা হচ্ছে আমরা ধরলাম ক্যাপিটাল হাতের এ, ঠিক আছে? এখন বলো তো শব্দ এটা কি একটা শক্তি না? এটা একটা শক্তি। তাহলে সাউন্ড বক্স ধরে এইখানে রাখছি আমরা একটা আইডিয়াল সাউন্ড বক্স, যেটা সব দিকেই শব্দ সমানভাবে ছড়ায় দেয়, তাই না? লাইট কি করে? একটা লাইট যদি তুমি রাখো, একটা টিউব লাইট যদি তুমি রাখো, বা একটা ওই যে 100 ওয়াটের লাইট যদি তুমি রাখো, লাইট কি শুধুমাত্র এইদিকে আলো দেয়, বাকি সব দিকে কি অন্ধকার থাকে? না, লাইট কি সব দিকে, চারদিকে 3D স্ট্রাকচারে সব দিকে মোটামুটি সমানভাবে যেরকম ভাবে আলো ছড়ায় দেয়, সেম ভাবে সাউন্ড বক্স আইডিয়াল যদি হয় তাহলে চারদিকে 3D স্ট্রাকচারে সব দিকেই সমানভাবে শব্দ সে ছড়াই দিবে। তুমি যদি এখানে একটা সাউন্ড বক্স রাখো, তুমি এখান থেকেও শব্দটা শুনবা, তুমি এখান থেকেও শব্দটা শুনবা, ওইখান থেকে সব দিকে 3D স্ট্রাকচারে এই সাউন্ডটা আমরা শুনতে পারি। এইটুকু আমরা জানি, কমন সেন্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা আসি এই সাউন্ড বক্স থেকে সাউন্ড ক্রিয়েট হচ্ছে। সাউন্ড কি বললাম আমরা? সাউন্ড হচ্ছে একটা শব্দ, তাই না? সাউন্ড কি হচ্ছে? একটা শব্দ। তাহলে এই সাউন্ড একটা ক্রিয়েট হচ্ছে, সেটা একটা শব্দ, এবং শব্দ আবার একটা শক্তি। তাহলে এই যে শব্দ বললাম বা একটা শক্তি বললাম, তাহলে এই শক্তিটাকে জানি আমরা কিভাবে লিখি? এনার্জি, তাই না? এনার্জি ই দিয়ে লিখি। তাহলে সাউন্ড একটা শক্তিটাকে আমরা এনার্জি ই দিয়ে মেনশন করতেছি। ওকে ডান, এই পর্যন্ত আমরা বুঝে গেছি, অনেক কিছু বুঝে গেছি আমরা। আচ্ছা, এখন বলো তো এই যে এরিয়া, তাহলে এই শব্দটা কি চারপাশ দিয়ে ছড়ায় যাচ্ছে না? তুমি সামনে যদি একটা পৃষ্ঠা ধরে রাখো, ধরো একটা অফসেট পেজ আমি ধরে রাখলাম, এই যে সাউন্ড বক্স বিট আসতেছে, ঠিক আছে? এখানে ধরে রাখছো, দেখবা কি এই পেজের মধ্য দিয়ে, পৃষ্ঠার মধ্য দিয়েও কি কিছুটা শব্দ শক্তি প্রবেশ করতেছে না? শব্দ তো চারদিকে ছড়ায় যাচ্ছে, তাই না? তাহলে এই যে এই পেজের মধ্য দিয়েও তো কিছুটা পরিমাণ শব্দ শক্তি পাস করবে। এটা খুব ভালো মতো ফিল করতে পারবো যদি একটা হাই বিটওয়ালা অনেক বেজ দেয় এরকম একটা সাউন্ড বক্সের সামনে যদি এরকম একটা পেজ ধরে রাখো, দেখবা এই বেজের সাথে সাথে এই পেজটাও কাঁপতেছে। তুমি যদি নিজেকেই ধরে রাখো, দেখবা বেজের সাথে সাথে তুমি একটু পর কাঁপতেছে। এটা অনেক মানুষের ক্ষেত্রে হয়, তো অত হাই বেজে আসলে কোনো কিছু শোনা উচিত না। আচ্ছা যাই হোক, তাহলে এই যে এনার্জি এরিয়া, তাহলে এই যে
আমরা বললাম। তাহলে এই কিছুটা এনার্জি কি এই এরিয়ার মধ্যে দিয়েও পাস হবে না বলতো? টোটাল 3D স্ট্রাকচারের মধ্যে যেহেতু এটা আছে, এটার মধ্যে দিয়ে কিছুটা এনার্জি পাস হবে। এখন ইন্টেন্সিটি বা তীব্রতা, আমরা কোথায় আছি? তীব্রতাতে আছি। তীব্রতার ইংলিশটা কি? তীব্রতার ইংলিশটা হচ্ছে ইন্টেন্সিটি। হ্যাঁ, ইনটেনসিটি। তাহলে যে ইন্টেন্সিটি বা তীব্রতাতে আছি আমরা। তাহলে তীব্রতার সংজ্ঞাটা হচ্ছে অনেকটা এরকম, তীব্রতার সংজ্ঞাটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের এই যে এনার্জি ই, সেটা চারদিকেই ছড়াচ্ছে, ভালো কথা, কিন্তু আমরা কি করলাম, একটা এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বস্তু রাখলাম। এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা পেজ, তুমি চিন্তা মানে ইজি রিয়েল লাইফের জন্য তুমি একটা চিন্তা করতে পারো, একটা পৃষ্ঠা রাখলাম, পৃষ্ঠা। তাহলে এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে, বলতো এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে তোমার এনার্জি বা শব্দ শক্তি কতটুকু পাস হচ্ছে? ই পরিমাণ পাস হচ্ছে না? এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু শব্দ শক্তি পাস হচ্ছে? ই পরিমাণে তুমি মেজার করলা, ধরো মাপলা, মাইপে দেখলা ই পরিমাণ শব্দ শক্তি পাস হচ্ছে। তাহলে তুমি একটু বলো তো, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু এনার্জি তোমার পাস হবে? ঐকিক নিয়ম একবার ইজি, সেটা কত? ই ডিভাইড বাই এ। এখন তুমি বলো তো যে এইটা আমি কি পৃষ্ঠাটা আজীবন ধরে রাখবো? আজীবনই কি ধরে রাখবো? না, তুমি বলবা, সংজ্ঞায় বলে দেওয়া হয়েছে তীব্রতা বের করার ক্ষেত্রে তুমি পৃষ্ঠাটাকে 1 সেকেন্ড ধরে রাখবা। 1 সেকেন্ড মানে 1 একক সময়, 1 সেকেন্ড 1 একক সময়। তার মানে তুমি এই ক্ষেত্রফলের পৃষ্ঠাটাকে একটু আগে টি সময় ধরে রাখছিলা, আমি বললাম না না না, তুমি যদি তীব্রতা মাপতে চাও, ইন্টেন্সিটি যদি মাপতে চাও, 1 সেকেন্ড যতটুকু শক্তি ওর মধ্যে দিয়ে প্রবেশ করছে, সাউন্ড তো বিট দিচ্ছে, তুমি 1 সেকেন্ড ধরবা। 1 সেকেন্ডে যতটুকু এনার্জি এক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে পাস করবে সেটাই তীব্রতা। তার মানে একক ক্ষেত্রফল বুঝলাম। এখন এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যতটুকু শক্তি প্রবেশ করবে সেটাকেই তো তীব্রতা বলতে চাই। তাহলে দেখো তো, একটু আগে তুমি কতটুকু সময় নিছিলা? এখানে টি সময় নিছিলা, তাই না? টি সময় ধরে রাখছিলা। এখন এই টি দিয়ে যদি ডিভাইড করে দেই, তাহলে না আমাদের 1 সেকেন্ডে কতটুকু সেটা বের হয়ে যায়। তার মানে এইখানে যে টার্মটা পাইছি ই ডিভাইড বাই এ, এটাকে যদি আমরা আরেকটু সিস্টেম করে একটা সময় দিয়ে ডিভাইড করে দেই, যত সময় আমরা ধরে রাখছিলাম, সময় দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কি চলে আসে? সময় দিয়ে ভাগ করলে কি চলে আসে? একক সময়। আমি কথাটা আবার বলবো একটু পর। তাহলে আমরা এখানে কি লিখলাম? আমরা এখানে লিখলাম ই ডিভাইড বাই এ ইন্টু টি, এবং এটাকেই আমরা কি বলি? এটাকেই ইন্টেন্সিটি বা তীব্রতা বলি। তার মানে আমরা ইন্টেন্সিটি বা তীব্রতার একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে ই ডিভাইড বাই এ, তার সাথে কে গুণ আছে, তার সাথে গুণ আছে হচ্ছে সময় টি। এটাই হচ্ছে আমাদের তীব্রতা বা ইন্টেন্সিটির ম্যাথমেটিক্যাল টার্ম। তো আমরা আবার একটু ছোট্ট করে রিক্যাপ করব। হ্যাঁ, তাহলে আমাদের ইন্টেন্সিটি বা তীব্রতার সংজ্ঞাটা আমরা আগে একটু দেখি, তারপর এখানে আসি। সংজ্ঞাটা কি বলছে? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এই যে একক ক্ষেত্রফল, তার মানে আমাদের এ ক্ষেত্রফল ছিল, এখান থেকে আমরা কি করছি? আমরা একক ক্ষেত্রফলে ট্রান্সফার করছি। একক ক্ষেত্রফল এবং 1 সেকেন্ডে ট্রান্সফার করব। আচ্ছা, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে। তাহলে আমাদের একটু আগে কি অনেক সেকেন্ড ধরে রাখছিলাম, সেই সেকেন্ডটা কত? টি সেকেন্ড। এখন ওটাকে আমরা 1 সেকেন্ডে যদি নিতে চাই, ওই কি নিয়ম, 1 সেকেন্ডে যদি নিতে চাও, তাহলে কি করতে হয়? ওই টিটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে একক ক্ষেত্রফল এ দিয়ে ভাগ করছো এনার্জিটাকে, একক সেকেন্ড টি দিয়ে ভাগ করছো তুমি এনার্জিটাকে। বোঝা যায়? হ্যাঁ। তার মানে কটা দিয়ে ভাগ করলা তুমি? ক্ষেত্রফল দিয়ে ভাগ করলা, টি দিয়েও ভাগ করলা, কাকে? এনার্জিটাকে, শব্দ শক্তিকে। তাহলে এই যে পরিমাণ শব্দ শক্তি তুমি পাবা, তারপর তাকেই তুমি কি বলবা? শব্দের তীব্রতা বলবে। এই সংখ্যাটা অনেক আসে, আমরা একটু এখানে দেখে রাখলাম, ঠিক আছে? একক ক্ষেত্রফল এবং কি বললাম? একক ক্ষেত্রফল এবং বললাম প্রতি সেকেন্ডে। তাহলে ক্ষেত্রফলটাও 1 একক, সেকেন্ডটাও 1 সেকেন্ড আর কি। ওকে, এখন তুমি একটু বলো তো তুমি যে ইন্টেন্সিটি বা তীব্রতা, এই আই দিয়ে তুমি কি বুঝতেছো? জানি তীব্রতা বুঝতেছো। এই তীব্রতার একক কত আসবে? তুমি একটু সিস্টেম করে বা চিন্তা করে বলো তো কত আসবে? ই এর একক, এনার্জির একক কি আমরা জানি? এনার্জির একক কি জানি? হ্যাঁ, এনার্জির একক তো ভাই জুল, এটা তো আমি জানি। ক্ষেত্রফলের একক কি জানি? হ্যাঁ ভাই, এটা তো আরো বেশি জানি, মিটার, তারপর স্কয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মিটার স্কয়ার। সময়ের একক কি জানি? আরে এটা তো আরো বেশি জানি, সেটা কত? সেকেন্ড। তাহলে তুমি একটু বলো তো আমাকে, তুমি জানো এই জুল পার সেকেন্ড এটাকে জানি আমরা ছোট্ট করে আদর করে কি জানি নামে ডাকতাম? বলো তো, জুল পার সেকেন্ডকে আদর করে কি জানি নামে ডাকতাম? সেটাকে তো আমরা ওয়াট নামে ডাকতাম। ওয়াট, জুল পার সেকেন্ড, সেটাকে আমরা কি নামে ডাকতাম? ওয়াট, তাই না? এই যে পাওয়ার, পি ইজিক্যাল টু কি ছিল? ডাব্লিউ ডিভাইড বাই টি, জুল পার সেকেন্ড, সেটাকে আমরা পাওয়ার, ওয়াট নামে ডাকতাম না ছোট্ট করে? তাহলে এই যে এই দুইটাকে আমরা নিলাম ওয়াট, মিটার, সেটাকে আমরা যদি একটু উপরের দিকে উঠাই, তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার। এই ওয়াট পার মিটার স্কোয়ার যে পাইলাম, এইটাই তাহলে কিসের একক? ওয়াট পার মিটার স্কোয়ারটা কিসের একক? এইটাই হচ্ছে আমাদের তীব্রতার একক। এই তো তীব্রতার
একক, ইউনিট বা একক। এই কথাটা বা এই এমসিকিউটা আমাদের যে কতবার আসছে, ঠিক আছে, যে তীব্রতার একক কি, তুমি তো মুখস্থ করবা অনেক কিছু, কিন্তু আজকে আমরা বুঝলাম যে তীব্রতার একক ওয়াট পার মিটার স্কয়ার কই থেকে আসছে, ওয়াট পার মিটার স্কয়ার কই থেকে আসছে, আমরা কি বুঝলাম? হ্যাঁ ভাই, আমরা বুঝলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ওয়াট পার মিটার স্কয়ার বুঝলাম, ভালো মতো বুঝলাম। আচ্ছা, ডান ডান। এই তীব্রতার আর একটা ছোট্ট নামও আছে, এই যাই প্রাবল্য তাই তীব্রতা, ঠিক আছে। তো প্রাবল্যর একক কত, তীব্রতার একক কত, এটা যদি বলে তুমি কনফিউজড হবে না। তীব্রতার এককও যা, প্রাবল্যের এককও তা। কারণ কি, তীব্রতা প্রাবল্য একই জিনিস, প্রাবল্য বলতেও যা বোঝায়, তীব্রতা বলতে একই জিনিসই বোঝায়। তার মানে তীব্রতার এককও যা, প্রাবল্যের এককও তা, সেটাই কত, ওয়াট পার মিটার স্কয়ার। এই এককটা অনেক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আসে, অনেক বেশি আসে। আচ্ছা, আমরা বললাম এই যে কত জোরে শব্দ শোনা যাচ্ছে, বললাম না, হ্যালো বললাম একবার, হ্যালো বললাম একবার, তাহলে যেটা বেশি জোরে শোনা যাচ্ছে তার তীব্রতা তত বেশি, এটা আমরা কমন সেন্স ইউজ করে বুঝতে পারি। তীক্ষ্ণতাটা কি জিনিস বলো তো, তীক্ষ্ণতাটা কি জিনিস? তীব্রতা নিয়ে আমরা অনেক পড়াশোনা করছি, এবং এখানে যা যা বললাম এর বাইরে কিছু দরকার নাই, এই পর্যন্তই আমাদের, মানে এইটাই, মানে এইটা যদি ভালো মতো বুঝে থাকো, এইখান থেকে যদি একটু ঘুরায় পেঁচায় ম্যাথও দেয়, তাহলে তোমার কাছে মনে হবে আরে কেউ না পারলেও আমি পারবো, কারণ আমার টার্গেট কি 100তে 100, তাই না? তাহলে আমরা একটু ডিটেলসে যে বোঝানোর চেষ্টা করলাম আর কি। ওকে, ডান। তারপর হচ্ছে আমাদের তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা বলতে কি বুঝি আমরা? তীক্ষ্ণতা বলতে বুঝি হচ্ছে, ধরলাম একজন মেয়ে কথা বলতেছে আর একজন ছেলে কথা বলতেছে, তাই না? তাহলে নর্মালি একজন মেয়ে কথা বললো, ধরো একজন ছেলে কথা বললো, হ্যালো হ্যালো এরকম বললো, একজন মেয়ে বললো সুন্দর করে হ্যালো। তাহলে এই যে তীক্ষ্ণতা আর তীব্রতা, এটা হচ্ছে জাস্ট পার্থক্য, ঠিক আছে। একটা ছেলে বলতেছে নাকি একজন মেয়ে বলতেছে, একজন ফিমেল কথা বলতেছে নাকি একজন মেল কথা বলতেছে, এটা কি তুমি খুব ভালো মতো বুঝো না? বলো তো, এটা কি তোমার বলে দিতে হয় যে বলো তো এই ভয়েসটা কার? এটা তো তুমি খুব ভালো মতো বলতে পারো, তাই না? তাহলে এই যে মেল আর ফিমেলের মধ্যে যে শব্দের সাউন্ডের যে ডিফারেন্সটা ক্রিয়েট হয়, এটা কিসের থ্রুতে ক্রিয়েট হয়? তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা, ঠিক আছে, তীক্ষ্ণতার থ্রুতে এটা হচ্ছে আমরা পার্থক্য করতে পারি। হ্যাঁ, ওকে, শার্পনেস, ইয়েস, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, ডান। নবনীতা এর আগেরটা একটু বুঝতে পারে নাই, সেটা হচ্ছে আমি সেকেন্ডটা কেন লিখলাম না, ঠিক আছে, কারণ জুল পার সেকেন্ড, যেটা জুল পার সেকেন্ড, এটাকে আমি ওয়াট বলতেছি, জুল পার সেকেন্ডই তো ওয়াট, তার মানে এই দুইটা মিলেই আমাদের ওয়াট চলে আসছে, তাহলে আমি কেন আবার সেকেন্ডকে নতুন করে বলবো? নবনীতা কি বুঝতে পারছি? আর তুমি চাইলে বলতে পারো জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটাও একটা একক হইতে পারে, তাই না? তীব্রতা আর একটা একক কি হইতে পারে বলো তো? জুল, জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটাও কিন্তু একটা একক থাকতে পারে, এটা তোমাদের এমসিকিউর অপশনে দিতে পারে চাইলে। তো ঘাবড়ায় যায় না, মনে করো না যে আরে অপশনই তো নাই, আমি তো মনে হয় 1 নাম্বার ফ্রি পেয়ে যাব যেহেতু অপশন নাই। কিন্তু না, আমাদের একটু চিন্তা ভাবনা করে এই জন্যই পড়াইলাম যেন তুমি বুঝতে পারো জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝলাম, এটা কি বুঝতে পারছি? জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড, জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, ডান, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা যেখানে ছিলাম আর কি, এই যে তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা জাস্ট কিছুই না, ছেলে মেয়ের মানে ভয়েসের পার্থক্য, তাই না? ছেলেদের কণ্ঠ কিরকম হয়? একটু ভারী হয়, একটু ভারী হয়, আর মেয়েদের কণ্ঠ কিরকম হয়? একটু শার্প হয়। তাহলে এই যে ফিমেল আর মেলের মধ্যে যে ভয়েসের যে তারতম্য, ওইটা হচ্ছে আমরা তীক্ষ্ণতা বা পিচ, এর একটা সুন্দর নাম আছে আলাদা, সেটা হচ্ছে পিচ। পিচ, তীক্ষ্ণতা বা পিচের মাধ্যমে আমরা এটাকে পার্থক্য করতে পারি, তাই না? তাহলে এই যে কখনো মোটা কখনো তীক্ষ্ণ শোনা যায়, তীক্ষ্ণটা শোনা যায় হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, আর মেলদের ক্ষেত্রে হচ্ছে একটু ভয়েসটা ভারী থাকে, গম্ভীর থাকে। আচ্ছা, সেটাকে তীক্ষ্ণতা বলে। তীক্ষ্ণতার এককটা তো আরো বেশি ইম্পর্টেন্ট। তীক্ষ্ণতার একক কি বলো? তীক্ষ্ণতার একক কি? হার্জ। তীক্ষ্ণতার একক কি? হার্জ। তাহলে এই যে এইখান থেকে আমাদের এমসিকিউর জন্য টুকটাক লাগবে, আর সিকিউর ক নাম্বারে এই ডেফিনেশনগুলো লিখতে বলতে পারে আর কি। ওকে, তাহলে তীক্ষ্ণতা আমরা কি কি বললাম একটু একটু রিক্যাপ করি। তীক্ষ্ণতার আরেকটা নাম আছে, সেই নামটা কি? তীক্ষ্ণতার নামটা হচ্ছে পিচ। তীক্ষ্ণতাকে কি বলে? পিচ। আচ্ছা, তীব্রতার একটা নাম আছে, সেই নামটা কি? সেই নামটা হচ্ছে প্রাবল্য। ডান। তীক্ষ্ণতার একটা একক বললাম আমরা, তীক্ষ্ণতার একক কি? তীক্ষ্ণতার একক হচ্ছে হার্জ। তীব্রতার একটা একক বললাম আমরা, সেই এককটা কি? ওয়াট পার মিটার স্কোয়ার। ওয়াট পার মিটার স্কোয়ার যদি আমরা আর একটু ভেঙে লিখতে পারি, সেটা কি? জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড। ডান ডান ডান, হ্যাঁ ভাই, এবং তো ক্লিয়ার হয়ে গেছে। তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা, তীক্ষ্ণতাটা কি ছিল অ্যাকচুয়ালি? মানে বেসিক্যালি এটা কি বোঝায় যে এই মোটা কণ্ঠ নাকি শার্প কণ্ঠ, তাই না? ফিমেল এবং মেলের মধ্যে ভয়েসের যে তারতম্যের পার্থক্যটা, এটাকে আমরা কি দিয়ে মেজার করি? তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা। আর তীব্রতাটা কি ছিল? জোরে বলতেছি নাকি
আস্তে বলতেছি, এইটাই হচ্ছে তীব্রতা। ওকে ডান। এই দুটো নিয়ে একটু কনফিউশন লাগবে, পরীক্ষা হলে যত যাই বলি না কেন, পরীক্ষা হলে তুমি নিজেও কনফিউজ হয়ে যাবা মাঝে মাঝে। এটা আমরা একটু দেখে নিলাম। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা ডান। টিম্বার কি জিনিস? টিম্বার হচ্ছে, তুমি কি বুঝতে পারো না বলতো, এই যে কোন একটা শব্দ, এটা কি বাঁশি থেকে আসতেছে নাকি এটা তবলা থেকে আসতেছে, এটা কি তুমি বুঝতে পারো? এটা কি বাঁশির সাউন্ড নাকি এটা তবলার সাউন্ড, এটা কি বোঝা যায়? হ্যাঁ ভাই, এটা তো বোঝাই যায়, এটা আবার বলার কি হলো, এটা তো বুঝতেই পারি। ওকে, তাহলে এই যে আমাদের বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা যে শব্দের পার্থক্যগুলো তুমি বুঝতে পারো, শব্দের যে বৈশিষ্ট্যের উপর বেস করে, সেটাকে আমরা কি বলি? টিম্বার বলি, অথবা এটা একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে সুরের গুণ। তাহলে টিম্বার অথবা সুরের গুণ। তাহলে আবার আমরা রিক্যাপ করলাম, তীব্রতা কি খুব ভালো মতো বুঝছি ভাইয়া, তীক্ষ্ণতা কি খুব ভালো মতো বুঝছি ভাইয়া। টিম্বার কি? টিম্বার হচ্ছে যে এটা কি ঢোলের শব্দ না এটা বাঁশির শব্দ, এটা তো তুমি বুঝতে পারো তাই না? এই যে বাদ্যযন্ত্রের থেকে আসা যে শব্দগুলা, তুমি শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে তুমি বুঝতে পারো, বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য তুমি যে বৈশিষ্ট্য দিয়ে বুঝতে পারো, এটাকে বললাম টিম্বার। টিম্বার একটা নাম আছে, সেটা কি? সুরের গুণ। আমরা তিনটা জিনিস পড়লাম, আমি আবারও বলি, তিনটা জিনিসে কনফিউশন ক্রিয়েট হবে। তাহলে এটা আমরা একটু দেখলাম। ওকে আচ্ছা ঠিক আছে। আর টিম্বার বলতে কিন্তু নর্মালি টিম্বার, এটা কিন্তু কাঠ আছে না, কাঠের দরজা, সেই কাঠের একটা ইংলিশ নাম আছে টিম্বার। তো ওই টিম্বার আবার এই টিম্বার না, এক না। হ্যাঁ, টিম্বার বলতে আমরা নর্মালি এই শব্দের এই ইয়াটাকেই বুঝবো, বাদ্যযন্ত্রের পার্থক্যটাকেই বুঝবো। ওকে ডান ডান ডান, ঠিক আছে ঠিক আছে। তাসফিয়া সব ক্লিয়ার। আচ্ছা ডান। তাহলে আমরা অনেকখানি পড়ে ফেলছি। রাতুল বলতেছে যে আপনার ক্লাস ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা তাসফিয়ার যেহেতু সব ক্লিয়ার, বা বাকিদেরও সবকিছু ক্লিয়ার, আমরা সামনের দিকে আগাইতেই পারি। এখানে আমরা অনেক কিছু ক্লিয়ার করার চেষ্টা করছি। শব্দের দূষণ, শব্দের দূষণ তো তুমি আমার থেকে ভালো মতো জানো তাই না? কারণ কি বলতো, এই যে স্কুলে যাই বা স্কুলে তোমরা যাও, কি দেখো আশেপাশে? কিছু দেখো আর না দেখো, কি গাড়ি ঘোড়া দেখো, গাড়ি ঘোড়াতে চলে যাও, বা রিক্সায় চলে যাও, বা বাসে চলে যাও, যেখানে যাও দেখবো ওই বাস রিক্সা গাড়ি যাই হোক না কেন, কতক্ষণ পর পর পিপ 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 দিচ্ছে, ঠিক আছে, হর্ন দিচ্ছে। তাহলে এই যে জ্যামের মধ্যে, স্পেশালি ঢাকা শহরের মধ্যে, এই মানে জ্যামের মধ্যে এই হর্ন যে কতটা বিরক্তিকর হইতে পারে, এটা তোমরা আমার থেকে ভালো মতো জানো। মাথা ধরে যায় মাঝে মাঝে, বিরক্ত লাগে মাঝে মাঝে, ঠিক আছে। আবার এই হর্ন কিন্তু অনেক অনেক বৃদ্ধ মানুষ যারা, বা যাদের একটু হার্টের প্রবলেম আছে, ঠিক আছে, বা ব্লাড মানে ইয়াতে হাই ব্লাড প্রেশার আছে, এদের মারাত্মক ক্ষতি করে, মারাত্মক ক্ষতি করে, বা এরা নিতে পারে না আসলে। এই জন্য দেখবা হসপিটালের আশেপাশে কিন্তু হর্ন দেওয়া পুরোপুরি নিষেধ। হ্যাঁ, পুরোপুরি নিষেধ। তারপরও মানে অনেকে মানতে চায় না। যাই হোক, তাহলে যে হর্নের সাউন্ড হচ্ছে তোমার মানে তুমি দেখবা অনেকেরই এই সমস্যাটা হচ্ছে ইদানিং, যে তুমি আগে খুব সুন্দর মতো পড়তে পারতে তাই না, যে আগে ধরো একটানা তুমি 2-3 ঘন্টা পড়ে ফেলতে পারতেছো, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আধা ঘন্টা পড়লেই মনে হয় আরে মাথায় কিছু ধরতেছে না, বা মাথা ব্যথা করা শুরু করে। কারণ কি? কারণ হচ্ছে যে এই হর্ন যেগুলো, সেগুলো কিন্তু আমাদের মানে এই ফোকাস দেওয়ার ক্যাপাসিটিটাকেও কমায় দেয়, ঠিক আছে, ফোকাস দেওয়ার ক্যাপাসিটিটাকে কমায় দেয়। মেজাজ সবসময় খিটখিটা লাগে, বাইরে থেকে এসে দেখবেন যে মেজাজ সবসময় খিটখিটা, এটা নাই কেন, ওটা নাই কেন। তাহলে এই যে হর্ন হচ্ছে আমাদের ব্রেনটার মানে মেজাজ খিটখিটা করে রাখে, ঠিক আছে। আর ব্লাড প্রেশার, অ্যাংজাইটিও বাড়ায় দেয় এই হর্ন। তো হর্ন বা এই যে শব্দের দূষণ, এগুলো নিয়ে আমরা এখন একটু পড়াশোনা করবো, ঠিক আছে। এগুলো তোমরা আমার থেকে ভালো মতো জানো কি হয় না হয়। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এই যে শব্দের তীব্রতা পরিমাণ, এই চারটা একটু কষ্ট করে এখান থেকে আমাদের এমসিকিউর জন্য পড়তেই হবে, ঠিক আছে। এখান থেকে অনেক নৈবিত্তিক প্রশ্ন আসে, যে এইগুলা আসলে কি। এটা হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখান থেকে কি কি ইম্পর্টেন্ট। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্বাভাবিক কথাবার্তা। হ্যাঁ, স্বাভাবিক কথাবার্তা। এই যে আমি তোমার সাথে স্বাভাবিক কথাবার্তা বলছি, এই কি অবস্থা, তুমি কেমন আছো, তাহলে এইটার 40 থেকে 60 ডেসিবেলের মধ্যে এটার হচ্ছে শব্দের মাত্রা থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে শব্দের তীব্রতা অথবা মাত্রা যাই বলি না কেন, এটার একটা একক আছে, সেই এককটা হচ্ছে ডিবি, ছোট হাতের ডি, বড় হাতের বি। এটার একটা বড় মানে ফুল টার্মটা কি? ফুল টার্মটা হচ্ছে ডেসিবেল, ঠিক আছে। বা বাংলায় যদি লিখি, তোমাদের তো বাংলায় আসবে আবার, এই ডেসিবেল, বা ইংলিশেও আসতে পারে ডেসিবেল, ঠিক আছে। এটা দিয়েও আমরা কি মাপি? এটা দিয়েও শব্দের ওই তীব্রতাটাই মাপি। তীব্রতার আমরা বেশ কিছু একক পেয়ে গেলাম। তাহলে প্রথম একক কি পাইলাম? ওয়াট পার মিটার স্কোয়ার, জুল মিটার মানে জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড। এবং এখান থেকে দেখতেছি যে শব্দের এই যে তীব্রতা, সেটা কত ডেসিবেলেও মাপা যায়, ঠিক আছে, ডেসিবেলেও মাপা যায়। ওকে ডান। তাহলে আমাদের এই স্বাভাবিক কথাবার্তার কত থেকে কত ডেসিবেলের মধ্যে, এটা আমাদের কোশ্চেনে এমসিকিউ তো অনেক আসে, 40 থেকে 60-এর মধ্যে আমাদের স্বাভাবিক কথাবার্তা থাকে। পরে আমরা একটু নিচের থেকে যদি আগাই,
মশা, তাই না? বাসা বাড়িতে মশা, মশার যে পাখা, এটা কি তুমি শব্দ তো একবারে কাছে না গেলে শুনতে পাও না, তাই না? একবারে কাছে গেলে তুমি কি শুনতে পাও? করে কিছু একটা সাউন্ড করতেছে, একবারে কাছে না গেলে শুনতে পাও না। তো এই যে এটা অ্যারাউন্ড 0 ডেসিবেলের কাছাকাছি। তারপর কি নিঃশ্বাস, নিঃশ্বাস যে আমরা নিচ্ছি ওরকম সাউন্ড না, সো এটা আরো একটু একটু বেশি হালকা মশার পাখার থেকে, সেটা হচ্ছে 10 ডেসিবেল। তারপর হচ্ছে টেলিভিশন, টেলিভিশনের তো কথাবার্তা তুমি অনেক জোরে ভলিউম তো হাই বাড়ায় দিয়ে তুমি গান শোনো বা টিভি দেখো, 50 থেকে 60 ডেসিবেলের মধ্যে। গাড়িটা আমাদের আসে মাঝে মাঝে, ট্রাফিকেরটা বেশি ইম্পর্টেন্ট, জেট ইঞ্জিনটা আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে গাড়ি হচ্ছে 60 থেকে 80 ডেসিবেল, ট্রাফিক হচ্ছে 80 থেকে 90। দেখতেছো আস্তে 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 কিন্তু তীব্রতা মানে জোরে জোরে প্যাপু প্যাপু এগুলো বাড়তেছে না ট্রাফিকে, তো আলটিমেটলি তীব্রতাটা বেশি, এবং বেশি তীব্রতার মধ্যে থাকলে তোমার মাথা ধরে যাবে। ঠিক আছে, জেট ইঞ্জিন, জেট ইঞ্জিন তো আমরা যদি দেখি তাহলে ভালো, না দেখলেও সমস্যা নাই, কিন্তু আমরা মানে মাথার উপর দিয়ে এরোপ্লেন তো উড়ে যেতে দেখছি, তাই না? এরোপ্লেন, এরোপ্লেন উড়ে গেলে কি হয়, তুমি মানে কান টান বন্ধ করে রাখো এয়ারপোর্টের আশেপাশে গেলে। তাহলে এই যে জেট ইঞ্জিন তো আরো আরো তীব্র, তার মানে তুমি নর্মাল এরোপ্লেন গেলেই তুমি কান টান অনেকে বন্ধ করে রাখে, নিতে পারে না শব্দ, আর জেট ইঞ্জিনের সাউন্ড আরো আরো বেশি তীব্র। তবে জেট ইঞ্জিনে আমাদের কতটুকু, জেট ইঞ্জিন হচ্ছে আমাদের 110 থেকে 140 ডেসিবেল, 110 থেকে 140 ডেসিবেল, এটা মনে রাখতে হবে, হ্যাঁ? কিন্তু এমসিকিউতে আসে। আর ট্রাফিক হচ্ছে 80 থেকে 90। তো আমরা অনেক কিছু পড়লাম, এই চারটা মেইনলি হচ্ছে আমাদের এমসিকিউতেই আসবে মুখস্থ রাখার জন্য। ওকে ওকে, ঠিক আছে। জেট ইঞ্জিন কি নবনীতা কোশ্চেন করছে, জেট ইঞ্জিন হচ্ছে একটু মনে হয় মানে গুগলে সার্চ দিলেই তুমি দেখতে পারবা, মানে বলতে পারো একটু রকেটের স্পেশাল ভার্সন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা থাক, সামনের দিকে আগে আমরা। তারপর হচ্ছে এই যে শব্দের তীব্রতা মাপার প্রচলিত একটা একক, ঠিক আছে? আমরা 3টা একক দেখলাম, তার মধ্যে একটা একক হচ্ছে ডেসিবেল। এই যে ডেসিবেল, এটা মাঝে মাঝে আসে আমাদের কোশ্চেনে। এখন শব্দ দূষণ কমাতে, এই যে শব্দ দূষণ যে হচ্ছে আশেপাশে, প্যাপু প্যাপু দুনিয়ার শব্দ, তারপর হচ্ছে এই যে বিয়ের মানে কোন আশেপাশে যদি কোনো বাসায় বিয়ের অনুষ্ঠান থাকে, তাহলে দেখবা সারা রাত ধরে মানে গান বাজাইতে রয়েছে, ঘুমানোটা খুব টাফ হয়ে যায়। তাহলে এই যে এই শব্দ দূষণ রোধে আমাদের কি করতে হবে, এই এই সেফটিগুলো আমরা কি কি নিতে পারি, বা সামনের দিকে আমাদের কি কি করা উচিত, সেখান থেকে আমাদের এখানে একটু মাঝে মাঝে সিকিউ টাইপের কোশ্চেন আসে। তাহলে এখান থেকে আমরা একটু দেখবো এই পয়েন্টগুলো, হ্যাঁ? এটা সিকিউতে মাঝে মাঝে আমাদের আসে। কি কি বলছে, যে শব্দ দূষণ কমাতে আমরা কি কি করতে পারি বলো। এটা তুমি ধরো এই কিছু পরই নেই, তুমি একটু আমার বলো তো, কমেন্টে জানাও তো, যে শব্দ দূষণ কমানোর জন্য আমাদের কি কি করা উচিত, কি করা উচিত। সানিয়া কি জেট ইঞ্জিন কি বুঝতে পারছো? জেট ইঞ্জিন হচ্ছে মানে এরোপ্লেনের আপার ভার্সন, মানে রকেটই বলতে পারো তুমি চাইলে, রকেট। ঠিক আছে, তাহলে রকেটের সাউন্ড কিন্তু আরো বেশি। ওকে, ঠিক আছে। আচ্ছা, শ্রেয়াস বলতেছে ভাইয়া যে সাউন্ড করলে এই বিয়ে বাড়ির কারেন্টের লাইন নাকি শ্রেয়াস কাটিয়ে দিবে। আচ্ছা যাই হোক, আমরা অত অ্যাগ্রেসিভ হবো না। আমরা নর্মালি কি করতে পারি বলো তো, আমরা নর্মালি কি করতে পারি, আমরা নর্মালি কি করা যায় শব্দ দূষণ কমাইতে? আমরা আইন আইন প্রয়োগ করতে পারি, তাই না? যে আশেপাশে কোনো একটা জায়গায় হচ্ছে, so আমাদের এই যে রাষ্ট্রীয়ভাবে একটা আইন ক্রিয়েট করা যাইতে পারে যে না, এরকম তুমি আশেপাশের মানুষকে এরকম শব্দ দিয়ে ডিস্টার্ব করতে পারবা না, এরকম একটা আইন ক্রিয়েট করা যাইতে পারে। তারপর কি জনসচেতনতা বৃদ্ধি, তাই না? জনসচেতনতা বৃদ্ধি করা যাইতে পারে, যে আশেপাশের মানুষকে আমরা কনসিয়াস করলাম, জানাইলাম যে না, এরকম করলে আশেপাশে যারা হাই ব্লাড প্রেশারের মানুষজন আছে বা হার্টে যাদের সমস্যা আছে তাদের প্রবলেম হবে, সো আমরা এগুলো না করি। এই জনসচেতনতা বৃদ্ধি করতে পারি। তারপর হচ্ছে কম হর্ন বাজায় চলাচলে উদ্বুদ্ধ, তাই না? তুমি বলতেই পারো যে শুধু শুধু তো হর্ন বাজানোর কোনো দরকার নাই, তাই না? একটা জ্যামে তুমি পড়ছো, তুমি হর্ন বাজায় প্যাপু প্যাপু 10টা দিলা, লাভ কি হইলো? তোমার গাড়ি তো যেখানে ছিল সেখানেই আছে। তো তুমি মানে একটু কমন সেন্স একটু বেশি অ্যাপ্লাই করে যত সম্ভব কম হর্ন আমরা ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, তারপর হচ্ছে কলকারখানায় শব্দ শোষণ যন্ত্র ব্যবহার করা। বিভিন্ন ইন্ডাস্ট্রি বা কারখানাতে অনেক হাই মানে অনেক বেশি নয়েজ ক্রিয়েট হয়, যন্ত্রগুলো অনেক নয়েজ ক্রিয়েট করে। সো এই জন্য আমরা কি বানাইতে পারি এখানে, শোষণ যন্ত্র, শব্দ শোষণ যন্ত্র। শব্দ শোষণ যন্ত্রটা কি? সাউন্ড প্রুফ। সাউন্ড প্রুফ বলতে তোমরা কি বুঝো কিনা জানি না, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি আমরা। ধরো যে বিভিন্ন স্টুডিও যেগুলো থাকে না, স্টুডিও ওই যেখানে ধরো মিউজিক প্র্যাকটিস করে অনেক জোরে মিউজিক প্র্যাকটিস করে এরা, কিন্তু আশেপাশে কোনো শব্দ যায় না। কেন যায় না? কারণ যে স্টুডিওতে এরা মিউজিক প্র্যাকটিস করে ওই স্টুডিও দেখবা তুমি যদি দেখে থাকো আর কি, আশেপাশে ফোম লাগানো থাকে। এটা কি খেয়াল করছো কিনা? বিভিন্ন স্টুডিওর দেয়ালটা পুরোটাই ফোম টাইপের কিছু দিয়ে আটকানো থাকে। কারণ কি, এই ফোমগুলা খুব দ্রুত সাউন্ডটাকে অ্যাবজর্ব করতে পারে, খুব সুন্দরভাবে স্মুথলি সাউন্ডটাকে অ্যাবজর্ব করতে পারে। সাউন্ড অ্যাবজর্ব করে তোমার লাভ কি? এত টাকা দিয়ে তুমি ফোম লাগাইলা,
বা ফোম লাইক স্ট্রাকচার লাগালে তোমার লাভটা কি হলো? তুমি যে কথা বলতেছো, জোরে সাউন্ড ক্রিয়েট করতেছো, আশেপাশে মানুষজন তো এই সাউন্ড শুনে বিরক্ত হইতে পারে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কি, এই যে দেয়াল, আশেপাশে তো দেয়াল আছে তাই না, তাহলে এই দেয়ালে সাউন্ড বাধাপ্রাপ্ত হয়ে, আমরা প্রতিধ্বনি পড়ছি না, দেয়ালে সাউন্ড বাধাপ্রাপ্ত হয়ে একটা ইকো আসতে পারে, দেয়ালে সাউন্ড বাধাপ্রাপ্ত হয়ে একটা ইকো আসতে পারে, যেটা আবার এগুলো তো অনেক মানে সূক্ষ্ম কাজ তাই না, শিল্পী যারা যারা সাউন্ড ক্রিয়েট করে মানে সাউন্ড মিউজিক করে, তাদের জন্য এই ছোট 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 শব্দগুলা বা এগুলো ডিস্টারবেন্স ক্রিয়েট করে আর কি। তাহলে আলটিমেটলি তারা কি করে, তারা চায় যে না আমি একবারে পারফেক্ট একটা মিউজিক করব বা আশেপাশের মানুষকে কোনো ডিস্টার্ব করবো না, তারা কি করে যে আশেপাশে দেয়ালগুলোতে এরকম ফোম টাইপের কিছু লাগায় ফেলে, যার কারণে এই ফোমগুলা কি করে খুব সুন্দর মতো যে সাউন্ডটা তুমি ক্রিয়েট করছো খুব সুন্দর মতো অ্যাবজর্ব করে নেয়, রিফ্লেক্ট করে, আর সাউন্ডটা চলে আসে না, খুব স্মুথলি তারা প্র্যাকটিস করতে পারে। সেইটাই হচ্ছে কথা। হ্যাঁ, নাজিফা বাতুল হচ্ছে এটা দেখছে যে কাটা কাটা ফোম থাকে, ফোমগুলো একটু কাটা 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 থাকে। আচ্ছা যাক ভালো, আচ্ছা ওকে ওকে ডান, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা তাহলে আমরা বুঝলাম এই শোষণ যন্ত্র আমরা ইউজ করতে পারি। তারপরে এই মাইকের ব্যবহার তুমি যথাসম্ভব কমাই দিতে পারো তাই না, মাইক দিয়ে এত মানে যত সম্ভব আর কি কমানো ইউজ করা যায়। তারপর হচ্ছে কম শব্দের যানবাহন, যেই যানবাহনগুলো কম শব্দ ইউজ করে, কোন কোন যানবাহনগুলো কম সাউন্ড ইউজ করে, ধরো সাইকেল তুমি চালাচ্ছ, বেশি শব্দ ক্রিয়েট করতেছে না, কিন্তু তুমি এই জায়গায় তুমি ধরলা কি ইউজ করলা, তুমি এই জায়গায় ধরলা একটা বাইক ইউজ করলা, তাহলে অনেক বম 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 একটা সাউন্ড ক্রিয়েট করতেছে। তাহলে এই যে কম শব্দের যানবাহন আমরা ইউজ করতে পারি সাউন্ড পলিউশনের জন্য। আর প্রচুর গাছ লাগায় শব্দ শোষণের ব্যবস্থা। আমরা যে ফোমটা বললাম, ফোম যে স্টুডিওতে যে আমরা ফোম টোম ইউজ করি, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল কিন্তু ন্যাচারাল সাউন্ড অ্যাবজর্বার, মানে ন্যাচারালি প্রকৃতির যেই সাউন্ডটা অ্যাবজর্ব করে নেয় সেটা হচ্ছে গাছ। তাহলে গাছ কিন্তু আমাদের শুধুমাত্র অক্সিজেন দিয়ে যে সাহায্য করে এরকম না, গাছ আমাদের যে কি পরিমাণ উপকার করে এটা মানে আস্তে আস্তে যত বড় হবা তত জানতে পারবা যে গাছ আসলে এই যে সাউন্ড অ্যাবজর্ব করে, এটা তো অনেকে জানতাই না হয়তোবা। তাহলে এই যে গাছ লাগায় আমরা সাউন্ড অ্যাবজর্বের ব্যবস্থা করতে পারি ন্যাচারাল ভাবে, তখন আমাদের এই ফোম টোম কিছু লাগবে না, গাছ লাগালেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা প্রদীপ্ত বলতেছে উদ্ভাসী স্টুডিওকে, হ্যাঁ এখানেও আছে, ঠিক আছে। আচ্ছা ওকে ডান, তাহলে আমাদের শব্দ দূষণ কমাতে প্রয়োজনীয় গৃহীত ব্যবস্থা কোনগুলো আমরা একটু লিখলাম, এগুলো সিকিউতে আসে মাঝে মাঝে, এগুলো তুমি এমনি লিখতে পারবা, তুমি বুঝতেই পারতেছো। ওকে 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 ডান ডান ডান, আচ্ছা ঠিক আছে। আহনাব বলতেছে আপনি যে রুমে আছেন ওটা কি সাউন্ড, হ্যাঁ ওটাও সাউন্ড প্রুফ, ঠিক আছে। তাহলে টিম্বার কাকে বলে, এটা কি আমরা খুব সুন্দর মতো দেখছি, কুমিল্লা বোর্ড দেখছো কতবার আসছে, টিম্বার কাকে বলে খুব সুন্দর মতো দেখছি ভাই, আপনি ভালো মতো দেখেছেন। সো আমরা সামনের দিকে আগাই। তারপর হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেনে কি কি থাকতে পারে দেখো তো, এই যে ছেলেদের তুলনায় মেয়েদের যে কণ্ঠস্বর তীক্ষ্ণ, সেইটাই তোমাকে একটু ইলাবোরেট করতে বলছে, ঠিক আছে, বলো যে তীক্ষ্ণ। এগুলো তোমাদের প্যারালাল টেক্সটে খুব সুন্দর মতো দেয়া আছে। তারপর আমরা আজকে ইলাবোরেট করলাম শুরুর দিক থেকে যে ছেলেদের তুলনায় মেয়েদের কণ্ঠস্বর একটু তীক্ষ্ণ হয়, কেন শার্প হয়, শার্প SHARP শার্প হয়, তীক্ষ্ণ হয়, কারণটা কি, কারণ হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এই ভোকাল কর্ডে আমরা তো জানি আমাদের এখানে ভোকাল কর্ড থাকে, এই ভোকাল কর্ডের বা স্বররজ্জু বাংলায় বললে, এই ভোকাল কর্ডের ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে মেয়েদের, এই জন্য তাদের সাউন্ডটা তীক্ষ্ণ হয়। এগুলো প্যারালাল টেক্সটে খুব সুন্দর মতো দেওয়া আছে। তো তারপরও ভাই এখানে একটু ইলাবোরেট করতেছে। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আগেই ছিল, স্প্রিং এর সংযুক্ত ভর বৃদ্ধি করলে স্প্রিংটি ধীরে চলবে, এটা তুমি জানো। স্প্রিং এ অনেক ভর বাড়ায় দিচ্ছে, দেখবে স্প্রিংটা স্লো চলতেছে, স্প্রিং এ যদি একবারে একটু ভর লাগাই দাও স্প্রিংটা খুব ফাস্ট চলবে, তাই না। সো এখানে এটা কোন সূত্র দিয়ে জানতে পারি, এটা আমাদের আগে ছিল, এখানে যদিও চলে আসছে, একটু বলে দেই যে T = 2π√m/k, এই সূত্রটা আমাদের আগেই পড়ছি, আমরা আগেই দেখছি, এখানে যেহেতু আসছে জাস্ট একটু বললাম। তাহলে T = 2π√m/k, এটা যদিও এখানের অংশ না। এই যে দেখছো এম এর সাথে সম্পর্কটা কিরকম বলো তো, এম এর সাথে সম্পর্কটা কিরকম, ভর এর সাথে পর্যায়কালের সম্পর্কটা কিরকম, সমানুপাতিক না, মানে ভর যত দিবা টাইম তত বেশি লাগবে, তুমি ভরও কম দিছো টাইমও কমই লাগছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড শেষ। ভর তুমি দিছো অনেক, 20 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড, তার মানে অনেক সময় লাগতেছে। সেটা একটু ব্যাখ্যা করতে বলছে, এটা তোমরা আগেই পড়ে আসছো। আচ্ছা, তবলায় আঘাত করলে জোরালো শব্দ সৃষ্টি হয়, এটা তুমি আমার থেকে ভালো মতো জানো যে তবলায় যদি তুমি আঘাত করো জোরালো শব্দ ক্রিয়েট হচ্ছে, কিন্তু দেয়ালে আঘাত করলে জোরালো শব্দ ক্রিয়েট হয় না ওরকম ভাবে। কেন, কারণ তবলা যেটা তবলার এই যে লেয়ারটা এটা চামড়া, ঠিক আছে, চামড়ার লেয়ার থাকে। তাহলে এই লেয়ারে তুমি এই যে ধুমধুম দিচ্ছ, ও কিন্তু ভাইব্রেট করতে পারতেছে, খেয়াল করছো,
আমরা গিটারের তারটা নিছিলাম না, গিটারের তারটাও কিন্তু কি এরকম ভাইব্রেট করতে পারতেছিল, ভাইব্রেশন তো চিনি আমরা, মানে কম্পন। তবলাওটা কিন্তু এই ভাইব্রেট করতেছে, কিন্তু দেয়ালে তুমি গোথা দিচ্ছ বা এরকম ধাক্কা দিচ্ছ, দেয়ালটা কিন্তু মানে কি রিজিড বডি, ও কিন্তু ভাইব্রেট করবে না। ভাইব্রেট করবে কখন? ভাইব্রেট করবে ভূমিকম্পের সময়, তখন আর মানে তোমার কিছু করার থাকবে না। নর্মালি মানে এই দেয়ালে কিন্তু ভাইব্রেট করে না, তাই না? তবলা যেরকম ভাইব্রেট করে, আমরা কি জানি সাউন্ডটা ক্রিয়েট হয় কিভাবে? ভাইব্রেশনের থ্রুতে, ফ্রিকোয়েন্সির থ্রুতে। এই জন্য আলটিমেটলি আমরা তবলায় খুব সুন্দর মতো সাউন্ডটা শুনি, যেটা দেয়ালে ওরকম ভাবে শোনা যায় না। এই তো এগুলো তোমাদের খুব সুন্দর মতো প্যারালাল টেস্টে বলে দিছে, আমরা দেখলাম। আমরা অনেক পড়াশোনা করে ফেলছি আজকে। এখন একটু দেখবো কারা কারা সিরিয়াসলি ছিলাম ক্লাসে, কারা কারা দুষ্টুমি করছি। আচ্ছা, তাহলে আমাদের কুইজ সামনে চলে আসবে, আমরা কুইজের জন্য প্রিপারেশন নিব। আর তারপরে এই সিকিউটা একটু কি আমরা দেখি পারি কিনা। এই সিকিউতে কি বলছে দেখো তো। রাফসান 10ম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দিচ্ছে। তাহলে রাফসান তোমাদের বয়সী একজন 10ম শ্রেণীর 9ম শ্রেণীর একজন নির্বাচনী পরীক্ষা দিচ্ছে, টেস্ট পরীক্ষা। পরের দিন তার পদার্থবিজ্ঞান পরীক্ষা। আচ্ছা, ভালো, ফিজিক্স পরীক্ষা, সে দেখবো আমরা 100তে 100 পাই কিনা। আচ্ছা, তাহলে পাশের বাড়িতে আবার বিয়ের অনুষ্ঠান। সেই পাশের বাড়িতে আবার বিয়ের অনুষ্ঠান হচ্ছে, অনেক নাচ গান হচ্ছে। তাহলে সেখানে রাত 2টা পর্যন্ত, অনেক রাত পর্যন্ত জোরে জোরে গান বাজাচ্ছে, ঠিক আছে, অনেক গান হচ্ছে, নাচ হচ্ছে। তাহলে উচ্চ শব্দের জন্য তার পড়াশোনায় একটা বিশাল ক্ষতি হয়ে গেল, ব্যাঘাত ঘটলো আর কি। আবার তার বাবা উচ্চ রক্তচাপের রোগী। না, এটা খুব বাজে হয়েছে আসলে, কারণ উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশারের পেশেন্টদের জন্য বা হার্টের পেশেন্টদের জন্য এই যে অনেক সাউন্ড আসলে মানে একটু বেশি ক্ষতিকর, ঠিক আছে। সো তারও আসলে অসুবিধা হলে, এখন দেখি তো কোশ্চেনগুলো কি করছে। কোশ্চেনটা কি করছে আমাদের? প্রথম কোশ্চেন হচ্ছে শব্দ দূষণ কি। এটা কি তুমি পারো? হ্যাঁ, এটা তুমি আমার চেয়ে ভালো পারো, তাই না? শব্দ দূষণ কি এটা তুমি আমার থেকে ভালো মতো পারো, আমরা খুব সুন্দর মতো অ্যান্সার দিতে পারবো যে শব্দ দূষণ কি। যে আমাদের ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, যেখানে অসুবিধা ক্রিয়েট হয়, যেখানে অতিরিক্ত শব্দের কারণে, সেটা হচ্ছে শব্দ দূষণ। আচ্ছা, তারপরে শব্দ দূষণের কারণগুলো ব্যাখ্যা করে, এটা তুমিও আমার থেকে একটু ভালো মতোই জানো। শব্দ দূষণ কি? এই যে অনিয়ন্ত্রিত কি মাইক বাজাইতেছি আমরা, তারপর অনিয়ন্ত্রিত হচ্ছে সাউন্ড বক্স বাজাচ্ছি আমরা, তারপর কি আমাদের এই যে অকারণে হর্ন দিচ্ছি, প্যাপু দিচ্ছি, তাহলে এই হচ্ছে শব্দ দূষণের একটা কারণ হতে পারে। এটাও তুমি খুব ভালো মতো জানো আমার থেকে। পরে কোশ্চেন দেখি তো এটা পারি কিনা। রাফসানের বাবার কি অসুবিধা হতে পারে এটা ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে। এটা কি তুমি আমার থেকে ভালো মতো পারবে না? কি অসুবিধা হতে পারে বলো তো? এই যে শব্দ দূষণ বা এই যে রাত 2টা পর্যন্ত যে সাউন্ড বক্স বাজাচ্ছে, এটা কি অসুবিধা ক্রিয়েট করতে পারে? ইলা কি পারবে না? এই তো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ পারবে। তাহলে এই যে রাফসানের বাবার কি অসুবিধা হতে পারে? তার যেহেতু হাই ব্লাড প্রেশার, তার কি হতে পারে? ব্লাড প্রেশারের সমস্যা ক্রিয়েট করতে পারে, হার্টের সমস্যা ক্রিয়েট করতে পারে, অ্যাংজাইটি বাড়তে পারে, মাথা ব্যথা ধরতে পারে, তাই না? তো এরকম অনেক কাহিনী হইতে পারে আর কি। তাহলে তো হ্যাঁ, স্ট্রোকের দিকে যাইতে পারে, সবই হইতে পারে আর কি। ওকে, এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর, হ্যাঁ হার্টেও সমস্যা হইতে পারে। এই তো ডান, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি দেখলাম উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে, হ্যাঁ হাই ব্লাড প্রেশার হতে পারে, অনেক দিকে সমস্যা হতে পারে। আবার রাত 2টা পর্যন্ত বাজাইছে, তাহলে ইনসোমনিয়া, রাতে ঘুমেরও সমস্যা হতে পারে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে শব্দ দূষণ প্রতিরোধে তার কি করা উচিত, এটাও তো তুমি আমার থেকে ভালো মতোই জানো। শব্দ দূষণ প্রতিরোধে কি করা যেতে পারে? আইন ক্রিয়েট করা যেতে পারে, গাছ লাগানো যেতে পারে, মানুষকে সচেতন করা যেতে পারে, তাই না? বিচারের আওতায় আনা যেতে পারে যারা এগুলো করে। এই আপনি একটু আগে পড়ছি সবকিছু, সেইগুলোই হচ্ছে যত সম্ভব কম কলকারখানায় এসে সাউন্ড প্রুফ বা শোষণ যন্ত্র ইউজ করতে পারি আমরা। এই তো অনেক কথা পড়ে ফেলছি এখানে। আচ্ছা, এখন আমরা কুইজে চলে যাব। কুইজে যাওয়ার আগে আজকে আমাদের অনেকগুলা কুইজ। কুইজে যাওয়ার আগে জাস্ট এই একটা জিনিস একটু রিক্যাপ করে দিই। আমাদের শব্দের তীব্রতাকে জানি আমরা কি দিয়ে লিখছিলাম বলো তো? শব্দের তীব্রতাকে জানি আমরা কি দিয়ে লিখছিলাম? ইন্টেন্সিটি। সেই ইন্টেন্সিটিটাকে আমরা জানি কি সাইন দিয়ে লিখছিলাম? ইন্টেন্সিটি বড় হাতের আই দিয়ে ডিনোট করছিলাম। আচ্ছা, এখন এইখানে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা সূত্র। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই শব্দের তীব্রতা আই, সেটা ইজ প্রপোর্শনাল টু, সমানুপাতিক, কার সমানুপাতিক? বিস্তারের বর্গের সমানুপাতিক। কার সমানুপাতিক? বিস্তারের বর্গের সমানুপাতিক। আমরা এখানে একটা সূত্র লিখলাম, সেই সূত্র দিয়ে কি বুঝাই একটু লিখে রাখি। আই দিয়ে কি বুঝতেছি আমরা? আই দিয়ে বুঝতেছি তীব্রতা বা ইন্টেন্সিটি। আর এই এ দিয়ে কি বুঝতেছি? এ দিয়ে বুঝতেছি বিস্তার।
তাহলে তীব্রতা কার সমানুপাতিক? তীব্রতা কার সমানুপাতিক? বিস্তারের সমানুপাতিক? না না না, বিস্তারের সমানুপাতিক না, বিস্তারের বর্গের সমানুপাতিক, বিস্তারের স্কয়ারের সমানুপাতিক। ঠিক আছে, তীব্রতা কার সমানুপাতিক? বিস্তারের স্কয়ারের সমানুপাতিক। এখন তুমি বলো ভাইয়া বিস্তারটা তো কিছু ভুলে, তাহলে বিস্তারটা কি একটু একটু রিক্যাপ করাই দিই আমরা। এটা যদি আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়, এটা যদি আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়, বিস্তারটা জানি কতটুক? এই যে সর্বোচ্চ সর্বোচ্চ যে হাইটটা, তাই না? এই যে নিচের দিকেও ক্যালকুলেট করতে পারি আমরা, এই যে সর্বোচ্চ যেই হাইটটা সেটাকে বিস্তার। তাহলে এই যে বিস্তার এর বর্গের সমানুপাতিক হচ্ছে তীব্রতা। এখান থেকে দেখো তো আমরা কি এখান থেকে এইভাবে লিখতে পারি কিনা সমানুপাতিকের সূত্রটা ইউজ করে I1 ডিভাইড বাই I2, I1 ডিভাইড বাই I2 সমান 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 A1 স্কয়ার ডিভাইড বাই A2 স্কয়ার। এটা কি লেখা যায়? হ্যাঁ ভাই, এটা তো লেখাই যায়। এটা কই থেকে লিখছি আমরা? এটা সমানুপাতিকের নর্মালি যে প্রপার্টি, তাই না? আমরা ম্যাথেও পড়ছি, এগুলো ফিজিক্সের আগের চ্যাপ্টারগুলোতেও পড়ছি। নর্মাল প্রপার্টি ইউজ করে লেখা যায়। এই যে উপর নিচে যদি এই যে সমানুপাতিকের ধ্রুবকটা কাটাকাটি চলে যায়, যদি দুইটা চলে আসে, তাহলে I is proportional to A স্কয়ার। এই সূত্রটা আমাদের একটু নোট করে রাখবো আমরা। এই সূত্র থেকে এমসিকিউ টুকটাক আসে। এবং I1 বাই I2 ইজ ইকুয়াল টু A1 স্কয়ার ডিভাইড বাই A2 স্কয়ার। এটা কি আমরা লিখে ফেলেছি সবাই? হ্যাঁ, আমরা লিখে ফেলেছি সবাই। আচ্ছা, আমরা আরেকটু অ্যাড করি। হ্যাঁ, আমাদের তীব্রতা যেটা I, সেটা কি আমরা একটু আগে দেখছিলাম E এনার্জি ডিভাইড বাই এরিয়া ইন্টু টাইম। এটা কি আমরা দেখছি? হ্যাঁ ভাই, এটাও তো একটু আগে দেখছি আমরা। তাইলে তোমাকে কি আমরা বলতে পারি যে তীব্রতা যদি বিস্তারের বর্গের সমানুপাতিক হয়, আবার এই সেম তীব্রতাই কার সমানুপাতিক? দেখো তো, এনার্জি সমানুপাতিক না? তীব্রতা কার সমানুপাতিক? এনার্জি সমানুপাতিক। আবার তীব্রতা কার সমানুপাতিক? বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে কি আমি বলতে পারি যে এই তীব্রতা যেহেতু এনার্জি সমানুপাতিক এবং এই সেম তীব্রতাই যেহেতু বিস্তারের বর্গের সমানুপাতিক, তীব্রতা যেহেতু এনার্জি সমানুপাতিক এবং এই সেম তীব্রতাই যেহেতু কার সমানুপাতিক? বিস্তারের বর্গের সমানুপাতিক, তাহলে ব্যালেন্স করে কি আমি লিখতে পারি যে তাহলে তো ভাইয়া এটা লিখাই যায় যে শক্তি, শব্দের শক্তিটাও বিস্তারের সমানুপাতিক। এটা কি লেখা যায়? হ্যাঁ ভাই, এটাও তো লেখা যায়। তাহলে এইটুকুই হচ্ছে আমাদের একটু জানা লাগতো। ঠিক আছে, তাহলে শব্দের শক্তিটাও কার সমানুপাতিক? বিস্তারের বর্গ সমানুপাতিক। এটা যদি আমরা একটু মডিফাই করি এটার মতো, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখান থেকেও লিখতে পারি যে ইজ প্রপোর্শনাল টু A স্কয়ার। এবং এখান থেকে কি লেখা যায়? E1 বাই E2 ওই সমানুপাতিকের ইউজ করে ইজ ইকাল টু A1 স্কয়ার ডিভাইড বাই A2 স্কয়ার। ঠিক আছে, বাকি সবকিছু যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ওকে। তাহলে আমরা এই সূত্রটা দিয়েই মেইনলি কাজ টাজ করবো আজকে, বা ম্যাথ চলবে আজকে। আর ওই সূত্র মাঝে মাঝে লাগতে পারে আর কি, সো দিলে যেন আমরা ঘাবড়ায় না যাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি বললাম? আমরা বললাম একটা জিনিসই ভাই, যে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, এই যে এই সূত্র, আর কিছুই বললাম না। আর বাকি যা যা বললাম সব আগে থেকেই জানতাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ডান। তাহলে আমরা 3 to 1 এই যে একটা একটা করে এখন পোল আসা শুরু করবে। না পারলে খবর আছে, তাহলে আমরা 3 to 1 পোল শুরু হচ্ছে একটা একটা করে। প্রথম কুইজ দেখি তো এটা আমরা পারি কিনা। এটা কি আমরা পারি? হ্যাঁ ভাই, এটা তো পারি, এটা তো ইজি কোশ্চেন। তো এটা বলার কি হলো? তাহলে আমাদের পোল একটু আমরা দেখি। 3 to 1 আমাদের পোল এখন আমাদের সবার সামনে চলে আসতেছে। ওকে, এর আগে অনেকে কারেক্ট আনসার করে ফেলছো যে বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটা? সেতার। সেতার কি তুমি বাতাসের প্রবাহ দিয়ে বাজাও? না। বেহালা কি তুমি বাতাসের প্রবাহ দিয়ে বাজাও? না। তবলা কি বাতাসের প্রবাহ দিয়ে বাজাও? না। তুমি বাজাও কি? হারমোনিয়াম বাতাসের প্রবাহ দিয়ে বাজাও, তাই না? যে হারমোনিয়াম একটা ফ্লো থাকে। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। চেক করবো কারা কারা ভুল অ্যান্সার দিছে, তার মানে অ্যাটেনশন দেইনি, আমরা দুষ্টুমি করছি। আচ্ছা ঠিক আছে, প্রথম কুইজের অ্যান্সার আসতে থাকুক, ততক্ষণ আমরা সেকেন্ড কুইজটা দেখি। সেকেন্ড কুইজটা একটু চিন্তা করি যে অ্যান্সার কোনটা হবে। তাহলে আমাদের সবার আগে প্রথম কুইজের অ্যান্সার যদি দেই, সবার আগে 0.4 সেকেন্ডের মধ্যে কারেক্ট অ্যান্সার দিয়েছে হচ্ছে সিনথিয়া। তো সিনথিয়ার জন্য আমরা জোরে একটা ক্ল্যাপ দিব সবাই। তারপর উর্মি আসো, নিলয় আসো, শাহেদ আসো, জাকারিয়া আসো, রোজ আসো, মুনতাসির আসো, তাসনিম আসো, হিমা আক্তার আসো, রমো আসো। সবাই আসলে ক্ল্যাপ ডিজার্ভ করো। খুব শর্ট টাইমের মধ্যে আমরা কারেক্ট অ্যান্সার দিছি। সেই আমরা অ্যাটেনশন দিচ্ছি সবাই। আচ্ছা ভালো। তাহলে এই যে আমরা হচ্ছে হাবিবা হচ্ছে 94 হয়েছে, সমস্যা নেই। তাহলে আমরা
প্রথম কুইজটা দেখলাম, সেকেন্ড কুইজটা এখন লঞ্চ করতেছি আমরা, দেখি তো সেকেন্ডটা কি পারবো আমরা, সেকেন্ডটা কি পারবো। হ্যাঁ ভাই অনেকক্ষণ ধরে পড়ছি, পারবো। 3, 2, 1 কুইজ চলে আসতেছে। তাহলে এটা একটু দেখি কি বলছে। সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা, তাহলে শব্দের তীক্ষ্ণতা, শব্দের তীক্ষ্ণতা কি, যে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুর, চড়া সুর বলতে কি হাই ফ্রিকোয়েন্সি, খাদের সুর বলতে লো ফ্রিকোয়েন্সি মানে ভারী কণ্ঠ, ভারী কণ্ঠ। আর এই যে চড়া সুর মানে কি অনেক শার্প কণ্ঠ, তীক্ষ্ণ কণ্ঠ। তাহলে এটা পার্থক্য কি আমরা তীক্ষ্ণতা দিয়ে বুঝতে পারি? হ্যাঁ বুঝতে পারি। শব্দের কম্পাঙ্ক, হ্যাঁ তীক্ষ্ণতার এককিত হার্জ, তাহলে কম্পাঙ্ক দিয়ে অবশ্যই নির্ভর করে। তারপর শব্দের পার্থক্য বোঝা যায়, হ্যাঁ শব্দের পার্থক্য তো বোঝাই যায়। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। আমরা একটু দেখি কারা কারা এতক্ষণ সিরিয়াসলি ক্লাস করছি। ওকে ওকে, তাহলে সেকেন্ড কুইজও অ্যান্সার আসতে থাকুক, ততক্ষণ আমরা 3 নাম্বার কুইজটা একটু দেখি। 3 নাম্বার কুইজ পারি কিনা একটু চেক করি। সেকেন্ড কুইজের সবার আগে ফার্স্ট অ্যান্সার করছে নাফি। নাফি তো অন্য লেভেলে চলে গেছে, আমি মনে হয় কোশ্চেন পড়ার আগেই অ্যান্সার দিয়ে দিয়েছে, 0.2 সেকেন্ডে অ্যান্সার করে ফেলছে। আচ্ছা যাই হোক, নাফির জন্য আমরা সবাই জোরে একটা ক্ল্যাপ দিব। তারপর উর্মি আসো, সায়রা আসো, নিলয় আসো, নিলয় আজকে অন ফায়ার, নিলয় এর আগের বারও ভালো করছে, আজকেও ভালো। ফারহান আসো, নাজিফা বাতুল সবসময় সে অ্যাক্টিভ থাকে, সুমন্ত আসো, শোয়েব আসো, তাসনিম আসো, তারপর নূর মোহাম্মদ, অর্ণ আসো, সেই সেই। আচ্ছা তাহলে আমাদের এই যে মাহফুজ আহসান হচ্ছে 99 পাইছে ফিজিক্সে, মাহফুজ হচ্ছে ইনশাল্লাহ 100-100ই পাবে। আচ্ছা তাহলে পরের কুইজ 3 আমরা একটু দেখি। কুইজ 3 সামনে চলে আসবে সবার এখনই, 3, 2, 1 3, 2, 1, এই তো কুইজ 3 চলে আসছে। তাহলে কুইজ 3 কি বলছে, শব্দের তীব্রতা তুমি 16 গুণ বাড়াতে শব্দ তরঙ্গের বিস্তার কত গুণ বাড়াইতে হবে। তাহলে তুমি সূত্র জানো একটাই, সেটা কি I1/I2 ইজিক্যাল টু A1 স্কোয়ার ডিভাইড বাই A2 স্কোয়ার। তাহলে কি তুমি বলতে পারো যে শব্দের তীব্রতা কত গুণ করছি? 16 গুণ। তাহলে এই যে 16 গুণ, তার মানে আমাদের তীব্রতা I2 সেটা আগের তীব্রতার কত গুণ করতে হবে? 16 গুণ, মানে 16 ইন্টু I1, এটাই তোমাকে কোশ্চেনে বলা। তাহলে তুমি এই জিনিসটা ইউজ করো। তাহলে I1 বাই এই I2 জায়গায় তুমি কি ইউজ করতে পারো? 16 গুণ 16 ইন্টু I1 ইজিক্যাল টু তুমি কত দিতে পারো? A1 ডিভাইড বাই A2 তার উপর স্কোয়ার। পরের লাইনে চুপচাপ কেটে দিলা, তাহলে 1/16 তার উপর যদি আবার রুট করি, মানে উপর থেকে স্কোয়ারটা সরাই আসে এবারে রুট করে দিতে পারি আমরা, তাহলে এখানে থাকে 1/4 ইজিক্যাল টু A1/A2। তার মানে আমাদের কত চলে আসছে দেখো তো, A2 ইজিক্যাল টু 4A1, A2 ইজিক্যাল টু 4A1। তার মানে বিস্তার আগের বিস্তারের কয় গুণ হবে? 4 গুণ হবে। এই তো দেখি তো কার কি অবস্থা। সবার আগে কারেক্ট আছে সিনথিয়া, এবারও সিনথিয়া আজকে অন ফায়ার। সিনথিয়ার জন্য আমরা জোরে একটা ক্ল্যাপ দিব। নূর আসো, উর্মিও আজকে অন ফায়ার। তারপর হচ্ছে দিব্য সুন্দর দাস আসো, জাকারিয়া আসো, সুরাজি আসো, মুনতাসির আজকে বেশ ভালো করতেছে। সায়রা আসো, মাহফুজ আনান আসো, ঐশী। যাক সেই। তাহলে আমরা পরের কুইজে চলে যাব, দেখি তো পরের কুইজটা পারি কিনা। তুবা হচ্ছে 12 হয়েছে, সমস্যা নাই। আচ্ছা পরের কুইজটা কি পারি? হ্যাঁ ভাইয়া পরের কুইজটাও পড়ছি আমরা, পরের কুইজটাও পারা যাবে। তাহলে 3, 2, 1 পরের কুইজ চলে আসতেছে সামনে। তাহলে বিস্তার কত গুণ করলে শক্তি 9 গুণ হবে? আপনি কি শক্তিরটা পড়াইছিলেন ভাইয়া? হ্যাঁ আপনি তো শক্তিরটাও বলছিলেন। তাহলে E1/E2 ইজিক্যাল টু কি জানি ছিল, A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি না যে শক্তি 9 গুণ করে দিছি, শক্তি 9 গুণ করছি, মানে পরে যে শক্তিটা হয়েছে সেটা হচ্ছে আগের শক্তির কয় গুণ? আগের শক্তির 9 গুণ। এটা তোমার কোশ্চেনে বলা আছে। তাহলে খুব সুন্দর মতো তুমি E2 জায়গায় কত বসাই দিবা? E2 জায়গায় তুমি বসাই দিতে পারো 9E1, আর উপরে তো E1 থাকবেই, ইজিক্যাল টু কত? A1/A2 এর হোল স্কোয়ার। এবং আলটিমেটলি একটু যদি তুমি করো, তাহলে যে E1 কাটাকাটি চলে গেল, এখানে থাকতেছে 1/9, তারপর যদি রুট করি আমরা, সেটা হচ্ছে A1/A2। তাহলে A2 সমান কত চলে আসতেছে? 3A1। তাহলে A2 সমান চলে আসতেছে হচ্ছে আমাদের 3A1। তার মানে বিস্তার কত গুণ করতে হবে আমাদের? কত গুণ? এই যে 3 গুণ করতে হবে। ইজি, কঠিন কিছু না। চট্টগ্রাম 20-এর কোশ্চেন খুব ইজিলি আমরা কারেক্টলি অ্যান্সার করলাম। একটু যদি দেখি এখানে কার কি অবস্থা। এখানে আবার নূর অন ফায়ার। নূর তো মানে অন্য লেভেলে চলে গেছে। নূরের এটা অ্যান্সার করতে সময় লাগছে 0.1 সেকেন্ড।
নূরের লেভেলটাই আসলে অন্য লেভেলে চলে গেছে, 0.1 সেকেন্ডে সে অ্যান্সার করছে। তারপর তাজ আসো, দিব্য সুন্দর দাস বেশ ভালো করতেছে, এর আগের বারও করছো। অর্পণ আসো, রোজ আসো, সায়রা আসো, সায়রাও বেশ ভালো, অর্পণও বেশ ভালো করতেছো, রোজও ভালো করতেছো, তাসনিম আসো, প্রয়াস আসো, সুরাজি বেশ ভালো করতেছি আমরা, উম্মে, রিহমাও আছে। সবার জন্যই আমরা জোরে একটা ক্ল্যাপ দিব। যাক, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নাজিহা বাতুল 20। আচ্ছা সমস্যা নাই, আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে কি আছে? শব্দের তীক্ষ্ণতার একক কি? শব্দের তীক্ষ্ণতার একক কি সেটা কি আমরা পারবো? শব্দের তীক্ষ্ণতার একক কি এটা কি ভাইয়া পড়াইছে? মনে তো হয় পড়াইছে, তাই না? আচ্ছা দেখি তো পারি কিনা আমরা। শব্দের তীক্ষ্ণতার একক এটা তো আমরা একটু আগে খুব সুন্দর মতো বলছি। কোনটা 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 কোনটা? আচ্ছা, এই তীক্ষ্ণতার যে একক সেটা হচ্ছে আমাদের হার্জ হবে, হ্যাঁ। আর তীব্রতার যে একক, তীব্রতা, শব্দের তীব্রতার একক কি? তীব্রতার একক ছিল কি? ওয়াট পার মিটার স্কোয়ার। তো তীক্ষ্ণতার একক হচ্ছে হার্জ আর তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, সেটাও আমরা দেখলাম। ওকে ডান। এটা একটু সম্ভবত এই তীক্ষ্ণতাটা মানে মিস্টেক হয়ে গেছে, প্রিন্টে তীব্রতা হওয়ার কথা ছিল ওয়াট পার সম্ভবত কুইজের অ্যান্সার দেয়া। যাই হোক, তাহলে আমরা তো একটু ক্লিয়ার করলাম যে তীক্ষ্ণতা যেটা সেটার এককটা হচ্ছে হার্জ, তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে? ওকে, এইটা আমরা জানলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এটা অ্যান্সার সি হবে, হ্যাঁ, অপশনে ভুল চলে আসছে, এই চলে আসছে। আচ্ছা যাই হোক, তাহলে এই কুইজ 6 আমরা যাই তো দেখি তো কুইজ 6 কি পারি কিনা। কুইজ 6 কি পারি? কুইজ 6 কি পারবো? পারবো 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 পারবো। কুইজ 6 কি পারবো? হ্যাঁ ভাই কুইজ 6 তো পারবোই। কুইজ 6 কি কোনো কোশ্চেন হলো নাকি? সুরযুক্ত শব্দ 9 কোনটি? সুরযুক্ত শব্দ 9 কোনটি? আরে এত কঠিন কোশ্চেন, এটা তো পারা সম্ভবই না, তাই না? সুরযুক্ত শব্দ 9 কোনটা দেখো তো। গিটারের শব্দ, এটা তো একটা সুর আছে, তাই না? মিউজিশিয়ানরা বাজায়। বাঁশির শব্দ তো একটা সুর আছে, তবলার শব্দ একটা সুর আছে, যানবাহনের শব্দ অ্যাকচুয়ালি কোনো সুরযুক্ত শব্দ না, এটা তুমি চাও না শুনতে, কিন্তু তোমার শুনতে হয়। তাহলে এই তো হচ্ছে কথা। এটা আমরা একটু চেক করি কার কি অবস্থা। ওকে, এখানে হচ্ছে আভা সবার আগে কারেক্ট অ্যান্সার দিছে, তারপর নাফি আছে, মাহফুজ হাসান, উর্মি, সায়রা, জাকারিয়া, তুবা আছে, তৌসিন আছে, ফারহান আছে, শাহেদ আছে। শাহেদ আজকে বেশ কনসিস্টেন্ট, সবার জন্যই আমরা জোরে একটা ক্ল্যাপ দিব, বেশ ভালো। তাহলে এই তো আমরা কুইজ 6টা আজকে প্র্যাকটিস করলাম, অনেকগুলা কুইজ প্র্যাকটিস করলাম আজকে, সেই। আচ্ছা, তারপর তোমাদের একটা ছোট্ট করে হোমওয়ার্ক অ্যাসাইন করা হইলো, তোমরা একটু চেষ্টা করো বাসায়, না পারলে তো ইনশাল্লাহ আমরা নেক্সট দিন দেখবোই যশোর 23-এর কোশ্চেন। এই তো, এখন কার কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারি আমরা, নাইলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। কারো কি কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? না না, ডান, ঠিক আছে, ওকে ওকে ওকে। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা পড়াশোনার মধ্যে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। টাটা, আল্লাহ হাফেজ। এবং সবাইকে আসলে থ্যাংক ইউ অনেক ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য। ওকে ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।